আমরা শুরু করি। যদি শোনা যায় তাহলে সমস্যা নাই। শোনা যাচ্ছে, স্লাইড তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু। তো এক্সপেরিমেন্ট 8 আর 9 আমাদের বাকি ছিল। 8 আর 9 এর থিওরি পার্টটা দেখবো, আর এই মডিফাইড এক্সপেরিমেন্ট 10 দেখবো। তোমার যদি ল্যাব শিটটা তোমরা যদি একটু খেয়াল করে দেখবা, যে যে ল্যাব শিটটা দেওয়া হয়েছিল সেখানে আমাদের আরডুইনো ইন্ট্রোডাকশন টু আরডুইনো প্রোগ্রামিং টাইপের একটা এক্সপেরিমেন্ট ছিল। তো যেহেতু আমাদের 10টা এক্সপেরিমেন্ট হবে, আর শুধু ইন্ট্রোডাকশন করায় লাভ নেই, তো এই এক্সপেরিমেন্ট 10টা একটু মডিফাই করা হয়েছে। আমরা ডিসপ্লে, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, যেটা আমাদের আসলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্টে করা লাগবে, এই এক্সপেরিমেন্টে সেরকম একটা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে যাতে আসলে সেই প্রবলেমটা করতে সুবিধা হয়। তারপরে ল্যাব রিপোর্ট, আমরা অনেকেই তো ল্যাব রিপোর্ট বাকি আছে এখনো, যারা দিছিল তাদেরটা একটু দেখছিলামই। তো আমরা যেভাবেই হোক ল্যাব রিপোর্টটা আর কি আমাদের কত December 5 এর যে উইকটা তার মধ্যে দেওয়ার ট্রাই করবো আর কি। আর মানে যেদিন আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্টটাও আসলে ওই দিন দেওয়া লাগবে, মানে আমাদের সামনে একটা উইক আছে না। তো ওই উইকে আমরা এক্সপেরিমেন্ট না 8 আর 9 এর হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনটা দেখবো। খুব ইজি, সমস্যা নাই। আর হইতেছে আমাদের যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন নিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোয়েরি থাকে, সেগুলো দেখবো। আর তারপরের উইক যেটা, সেই উইকে তোমরা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট আর কি ডেমনস্ট্রেট করবা, আর সাথে রিপোর্টটা জমা দিবা। আর ওই দিনও আসলে ল্যাব রিপোর্ট জমা দেওয়ার লাস্ট ডেট বলতে পারো। তারপরে যদি ল্যাব রিপোর্ট দাও তাহলে ফুল মার্কিং এ এভালুয়েশন নাও হইতে পারে, তবে ওই দিন পর্যন্ত ল্যাব রিপোর্ট দিলে আমাদের ফুল মার্কিং ক্রাইটেরিয়াতে ইভালুয়েশন হবে। আর আমাদের ফাইনাল এক্সাম ওটা সম্ভবত তারপরের উইক বা ওই উইকের লাস্টের দিকে হবে, কোনো December 5 to 6 আমার কাছে মনে হয়। যদি তোমরা আগে দিতে চাও বা পরে দিতে চাও, ওটা পরে কথা বলা যাবে, কিন্তু আমি মোটামুটি এরকম একটা ভাবছি। তো এটা মোটামুটি একটা বড় মার্কের হবে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে কি হবে। ফার্স্ট এসে এক্সপেরিমেন্ট 8 যেটা ছিল আমাদের, ডিসপ্লেইং ডিফারেন্ট ডিজিট ইন কমন এনোড 7 সেগমেন্ট ডিসপ্লে ইন MD8086 আর কি। তো আমার 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে তো মোটামুটি সবাই পরিচিত, তাই না? এই টাইপের ডিসপ্লে আমরা ডিজিটাল ক্লক থেকে শুরু করে অনেক জায়গায় দেখছি। তো সেভেন জি সেগমেন্ট স্যার। ডিসপ্লে কি করে, 0 থেকে 9 এই সবগুলা ক্যারেক্টার শো করে। কিভাবে কোনো একটা অন হয়, মানে কোনো একটা যেরকম ওয়ান শো করতে চাইলে এই দুইটা এলইডি অন হয়। তারপরে যদি আমরা 3 শো করতে চাই তাহলে এই কয়েকটা এলইডি অন হয়। তো আমরা এলইডি গুলাকে নাম্বারিং করছি, এখানে দেখো কয়টা এলইডি আছে, 1 2 3 4 5 6 7, মানে কি আমাদের 7টা এলইডি আছে। আর যদি একটা ডট, দশমিক ডট নাম্বারটা রাখি, তাহলে আমাদের 8টা এলইডি আছে। তো 8টা ইন্ডিভিজুয়াল এলইডি কে যদি আমরা কন্ট্রোল করি তাহলে আসলে এই আমাদের 1 থেকে 9 পর্যন্ত আর এই ডট শো সবগুলা কিন্তু আমাদের পছন্দ মতো অন অফ করতে পারবো। আসলে এই জিনিসটাকে এক্সপ্লয়েট করে 7 সেগমেন্ট ডিসপ্লেতে। আর এখানে বলছে যে, এখানে একটা জিনিস বলছে যে, তারপরে এখানে আসি। তো এখানে আমাদের কমন এনোড একটা কথা বলছিল। এই জিনিসটা শো করে এরকম একটা জিনিস যে, আমাদের যখন বাইনারি জিরো আসবে, জিরো তখন ইন্ডিকেট করবে এলইডি ইজ অন। আর যখন বাইনারি ওয়ান আসবে তখন এলইডি ইজ অফ। তার মানে কি, এটা কিন্তু আসলে উল্টা, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের যদি ওয়ান দিই তাহলে কি এলইডি আসলে অফ ইন্ডিকেট করবে। তো 0 থেকে 9 আমরা এইভাবে দেখাইতে পারি। এখানে একটা টেবল দেওয়া আছে যে আমরা 0 to 9 যদি শো করতে চাই, যদি এখানে কিন্তু এই নাম্বারটা ওই আমাদের যে 0 to 7 8 পর্যন্ত আমরা একটা নাম্বারিং করছিলাম না, 0 to 7 যদি নাম্বারিং করে থাকি যে এখানে পজিশন অনুযায়ী, সেই নাম্বারিংটা এখানে, মানে এখানে যে এতম এলইডি, এই যে এতম ওই যে পজিশনটার কথা যে বলছে, এই এলইডিটাকে এই সবচেয়ে এমএসবি দিয়ে প্রকাশ করছে। তারপরে আমাদের বি যেটা, এইটা হইতেছে আমাদের এই পজিশনের বাইনারি ভ্যালুটা। তো এইভাবে আসলে আমাদের বাকিগুলা শো করছে। তো এইগুলার করসপন্ডিং হেক্সাডেসিমাল নাম্বার গুলা এখানে দেওয়া আছে, তো আমরা এই টেবিল সেগুলো ইউজ করতে পারি। তো এইখানে আমাদের গত দিনে ল্যাবে পড়ছিলাম যে ডট
ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, তারপরে এলইডি স্টেপার মোটর, এগুলা কিভাবে কানেক্টেড ছিল আমাদের 82551 আর 82552 এই দুইটা আইসির মধ্যে। তো আমাদের 82551 যে এই যে আইসিটা, এই আইসির এইটা আমরা ইউজ করব। আহ কতদিন আমরা এই জিনিসগুলো না স্যার, এটা তো ওয়ান। টুতে আমরা পোর্ট বি তে কতদিন এলইডি ইউজ করছিলাম, তাই না? তো আজকে পোর্ট এ তে ইউজ করবো। পোর্ট এ তে আসলে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে গুলা কানেক্টেড ছিল। এই যে এখানে যদি আমরা গতদিন দেখি, পোর্ট বি তে আমরা কিভাবে 4টা এলইডি কন্ট্রোল করতে পারি এটা আমরা গতদিন শিখছিলাম। আজকে আমরা পোর্ট এ তে 7 সেগমেন্ট ডিসপ্লে, যে আমাদের 8টা এখানে আউটপুট আসছে আর আমাদের 8টা এলইডি লাগানো আছে, তার মানে আমাদের পারফেক্টলি হয়ে গেছে। তো এই জিনিসটা দিয়ে আমাদের এলইডি কে কন্ট্রোল করতে পারবো। মানে বেসিক্যালি আমাদের এখানে কি দেখছিলাম, 8টা পিন বা 8টা ভেরিয়েবল লাগে দেখছিলাম 8টা এলইডি জ্বালাইতে। তো আমাদের প্রত্যেকটা পোর্টে কত 8 বিট করে আউটপুট আছে। তো আমরা এই পোর্টে যে 8 বিট আউটপুট, সেই 8 বিট আউটপুটটা আসলে 7 সেগমেন্ট এলইডি যে 8 বিট আছে সেটা দিয়ে কন্ট্রোল করবো। তো বেসিক্যালি সেমই আগের মতোই আমরা 8255 এর যে কন্ট্রোল ওয়ার্ড, সেটা কোন লোকেশনে আছে, সেটা 1FH এ আছে কন্ট্রোল রেজিস্টার। তো 1FH এ আসলে আমরা এই যে 1 তারপর সবগুলা জিরো রাখবো, যেটা আমরা গতদিন বলছিলাম যে এখানে কোনটার জন্য কোন লিস্টের জন্য কি করে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের 1 দিয়ে আমরা আসলে এনেবল রাখবো, বা এখানে আরো কিছু ফাংশন আছে সেটা আমাদের না বুঝলেও চলবে। আর এখানে সবগুলো আউটপুট মোডে রাখবো। এখানে বেসিক্যালি আমরা আসলে পোর্ট এ ইউজ করতেছি। পোর্ট এর জন্য আমাদের আসলে এখানে জিরো রাখা লাগবে, এবং এই ইসে যেটা আমাদের মুড সিলেকশন, এটা আমাদের জিরো বা সিম্পল আইও মোড, ইনপুট আউটপুট মোডে রাখা লাগবে 0 0। আর বাকিগুলা কিন্তু আসলে ডোন্ট কেয়ার। এই যেগুলা, এগুলা আমাদের পোর্ট বি, সি কিন্তু আজকে ইউজ করতেছি না, সো এগুলো আসলে কিন্তু ডোন্ট কেয়ার। কিন্তু আমরা আসলে ডোন্ট কেয়ার যেহেতু সবগুলা জিরো দিয়ে প্রকাশ করতেছি, তার মানে আমাদের ফার্স্ট কাজ হবে 1FH এ এই বাইনারি ভ্যালুটা রেখে আমাদের কোডটাকে ইনিশিয়ালাইজ করা। তো এবার আমরা আমাদের এক্সাম্পল কোড বা যে কোড দিয়ে আমরা আসলে রান করে দেখবো, এই কোডটা চেক করব। তো এইখানে আমাদের যে কাজটা আমরা করতে যেতেছি সেটা এই ঘটনাটা হবে। ফার্স্টে জিরো শো করবে, তারপর একটা ডিলে হবে মানে একটু ওয়েট করবে, তারপরে ওয়ান, তারপরে আবার জিরো, তারপর একটা জিরোর পরে আবার জিরো, তারপর আবার ওয়ান। মানে বেসিক্যালি জিরো আর ওয়ান এই দুটোর মধ্যে সুইচ করবে কন্টিনিউয়াসলি, অটোমেটিক। তো এটার জন্য আমরা অ্যাসেম্বলি কোডটা কি লিখতে পারি, সেটা হইতেছে এটা। তো এখানে প্রথমে কোড ডিফাইন করছে, কোড সেগমেন্ট ডাটা সেগমেন্ট ডিফাইন করছে। তো এখান থেকে আসলে আমাদের কোডটা স্টার্ট। তো মুভ এল 1000 বি, তারপরে 1FH এ রাখছে এল। তো এটা দিয়ে আমাদের বেসিক্যালি কোডটা স্টার্ট হইতেছে। আমাদের এটা কি সেই কন্ট্রোল বিটটা, যেটা এই যে আমরা আগের পেজে দেখলাম কন্ট্রোল ওয়ার্ড, যেটা কন্ট্রোল ওয়ার্ডটা আমাদের এল রেজিস্টারে রাখলাম, তারপর এল রেজিস্টার থেকে এটাকে 1FH এ রাখলাম। এখন আউটের সাথে আসলে আমাদের এল রেজিস্টারটা ইউজ করতে হয়, আমরা অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারি না, এটাই নিয়ম। তো এখানে এল রেজিস্টার যদি আমরা ইউজ করি, তাহলে আমরা 1FH লোকেশনে এই বিটটা পাঠাইলাম, মানে আমরা আসলে এই 82551 চিপটাকে ইনিশিয়ালাইজ করলাম আমাদের গত দিনের এক্সপেরিমেন্টের মতে। এখন এখানে যেটা করছি, এখন আমরা সবগুলাকে 111 বি রেখা এই জিনিসটাকে আমরা 19H যে এই লোকেশনে পাঠাইলাম। এখানে যদি দেখি 19H কি ছিল, 19H যে পোর্ট এ ছিল, পোর্ট এ তে কি 7 সেগমেন্ট ডিসপ্লে কানেক্টেড। তোমাদের যদি গত দিনের ল্যাবের কথা মনে থাকে, আমরা পাওয়ার অন করা মাত্র সবগুলা এলইডি কিন্তু মানে 7 সেগমেন্ট ডিসপ্লে সবগুলা এলইডি লাইট কিন্তু জ্বলতেছিল। এটার কারণটা হইতেছে আমাদের যে যখন আমাদের 0 0 থাকে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আসলে রিসেটের পর অন করলে যদি 0 0 থাকে, তাহলে কিন্তু আসলে এলইডি অন। আমরা যেটা দেখছিলাম এটা উল্টা। তো আমরা এখানে ওয়ান রাখার মানে হইতেছে এলইডি গুলাকে আসলে সবগুলা অফ করতেছি, মানে 7 সেগমেন্ট ডিসপ্লেটা অফ কন্ডিশনে আছে এই এই দুই এনকোডের পরে। তারপরে আমরা অন করতে চাই। তো অন করতে চাইলে কি করতে চাই, যে মুভ এল 010000 এই জিনিসটা দেওয়া হয়েছে এল। তো এটার মানে কি, জিরো মানে কিন্তু আসলে সেগুলা জ্বলতেছে। শুধুমাত্র অফ হবে কোনটা, এই যে এই লোকেশনেরটা, এটা কত নাম্বারে আছে,
এটা কিন্তু আমাদের 7 নাম্বার যেটা আছে এখানে, এখানে কিন্তু আমরা 0 থেকে ইন্ডেক্সিং করতেছি না, এখানে কিন্তু 1 থেকে ইন্ডেক্সিং করতেছি। এই এলইডিটার দিকে একটু খেয়াল করো, এখানে 1 2 3 4 থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়নি। তো আমরা যদি বিটটা ধরি, এটা কিন্তু আসলে 1 নাম্বার বিট, এটা আমাদের 2 নাম্বার বিট, এরকম করে এটা আমাদের কত, 8 নাম্বার বিট। তো আমাদের এখানে 7 নাম্বার বিটটা 1, তার মানে আমরা 7 নাম্বার বিটটাকে আসলে কিন্তু অফ করতেছি, তার মানে আমাদের এই এলইডিটা অফ আর বাকিগুলা অন। ইনক্লুডিং 8 নাম্বার এলইডিটা অন, তার মানে আমরা কিন্তু আসলে 0 শো করতেছি, যে এই জিনিসটা আসলে শো হবে। দেখো এখন এই জিনিসটা এর মতো দেখা যায় না, কিন্তু 7 নাম্বার এলইডিটা কিন্তু অফ। তো গতদিন যেভাবে আমরা বিট ম্যানিপুলেট করছিলাম, বিট দিয়ে আসলে 4টা এলইডি কে কন্ট্রোল করছিলাম, ঠিক সিমিলারলি এখানেও আমরা এই 7 সেগমেন্টের যে 8টা এলইডি আছে, এগুলো এমন ভাবে কন্ট্রোল করছি যাতে আমাদের যে রিকোয়ার্ড 1 বা 0 এগুলো শো করতে পারি। এখানে একটা নতুন রুটিন ইউজ করছে কল ডিলে, এইগুলা এটার সাথে আমরা পরিচিত না, আগে কখনো দেখিনি। এটা হইতেছে গতদিন একটা ক্লাসের লাস্টে একটা আলোচনা হয়েছিল যে ডিলে কিভাবে করা যেতে পারে, সেটা এখানে দেখানো হয়েছে যে একটা কল, তারপর ডিলে, ডিলেটাকে এখানে লেবেল। তো এটা একটা ফাংশনের মতো কাজ করে, যে কল ডিলে বললে ওই ডিলে যে লেভেল আছে এর আন্ডারে যে কোড গুলো এগুলো এক্সিকিউট করবে। তো এখানে আমরা সিএক্স, আচ্ছা কেউ কি কোশ্চেন করতে চাইছো? জি স্যার। হ্যাঁ। স্যার, আমরা স্যার থিওরিতে পড়ছিলাম যে স্যার কমন অ্যানোড হইলে একরকম, কমন ক্যাথোড হইলে একরকম। হ্যাঁ, এখন স্যার মানে এটা স্যার ওয়ান হইলে, মানে ওয়ান হইলে যে জ্বলতেছে বা নিতেছে, এটা স্যার আমরা বুঝবো কিভাবে যে এটা কমন অ্যানোড না কমন ক্যাথোড? হয়েছে এরকম ক্যাথোড বলা আছে এক্সপেরিমেন্টের যে আমাদের নেম ছিল এখানে, এটাতে কমন ক্যাথোড হিসেবে এখানে আসলে কানেকশন দেওয়া আছে এই আমাদের ট্রেইনার বোর্ডে, এই যে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে, কমন অ্যানোড হিসেবে দেওয়া আছে। মানে সেক্ষেত্রে আমরা যদি এখানে 1 দিই, এই যেখানে বলা আছে আমরা যেখানে 1 দিই তাহলে এলইডি অফ থাকবে, আর যদি 0 দিই তাহলে এলইডি অন থাকবে। স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? তো এই বোর্ডে আসলে সবকিছু অলরেডি কানেকশন দেওয়া আছে, আমাদের হাতে খুব বেশি কিছু করার নাই। এই যে এই ইগুলো এখানে মনে হইতেছে একটু ভুল আছে, এই জিনিসটা আমি খেয়াল করি নাই, এখন পড়ানোর সময় দেখলাম। এখানে আমি এই ছবিটা আরেক জায়গা থেকে নিছিলাম, এই ডিসপ্লের যে মানে বাইনারি টেবিলটা আরেক জায়গা থেকে নিছিলাম। এখন এইখানে 1 2 3 কোন এলইডির সাথে কোনটা কানেক্টেড, তোমার কিন্তু এই ম্যাপিংটা সেটা দেখে করতে হবে। যেরকম আমাদের MD8086 ট্রেইনার কিটে এইভাবে আসলে ম্যাপিং করা আছে যে এটা 1 নাম্বার এলইডি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এখন মনে করো তুমি কানেকশন দেওয়ার সময় এমন ভাবে কানেকশন দিলে এটা 2 নাম্বার এলইডি, এটা 1 নাম্বার এলইডি বলে ডিফাইন করলাম, তখন কিন্তু আমাদের আবার এখানে যে বিট সিকোয়েন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা এরকম যে আসলে কিভাবে কানেকশন দেওয়া হয়েছে। তো এই সে আসলে কমন অ্যানোড কানেকশন দেওয়া আছে, তো আমাদের এখানে 1 দিলে এলইডি অফ থাকবে আর 0 দিলে এলইডি অন হবে। তো ফার্স্টে আসতেছে কল ডিলে। তো এখানে যদি ডিলে কল করি, এই রুটিনে যাচ্ছে, এই রুটিনে গেলে এখানে সিএক্স এর ভিতরে আমাদের এই 1111 মানে অনেক বড় একটা সংখ্যা, বুঝতে পারতেছো 1111, এটা মনে হয় এফ যদি আমরা হেক্সাডেসিমালি লিখি। তো এই সংখ্যাটা আসলে সিএক্স এর লোড হইতেছে, এটা কি আসলে একটা লুপ ভেরিয়েবল হিসেবে কাজ করে, আমরা যে 3 নাম্বার এক্সপেরিমেন্টে দেখছিলাম। তো এরপরে কিছু নোপ অপারেশন করছে। নোপ অপারেশন মানে হইতেছে নো অপারেশন, বা এই অপারেশন গুলাতে আসলে সিপিইউ ক্লক সাইকেল নষ্ট করে, মানে একটা করে ক্লক সাইকেলে তো সিপিইউ এর একটা করে মানে লাইন এক্সিকিউট করার কথা, তো নোপ অপারেশনে কোনো কাজ হয় না, কিন্তু শুধু শুধু ক্লক সাইকেল যায়। তো এটার মাধ্যমে কিন্তু আসলে আমরা টাইম লস বা ওয়েট করাইতেছি। তো এখানে 4টা নোপ অপারেশনের পরে লুপ দিয়ে টাইমার ওয়ানে নিয়ে গেছে। তো লুপ করার মানে কি আমরা জানি, লুপ করার মানে হইতেছে আমাদের এই টাইমার ওয়ানে নিয়ে যাবে, আর যাওয়ার আগে কি করবে, সিএক্স এর ভ্যালু করবে হইতেছে সিএক্স ইকুয়াল টু সিএক্স মাইনাস ওয়ান, আমরা যে লুপের এক্সপেরিমেন্ট গুলোতে পড়ছিলাম। তো এটা তার মানে কি, কতক্ষণ চলবে, যতক্ষণ না সিএক্স জিরো জিরো হয়। তার মানে আমাদের এফ টাইমস এই সবগুলা নোপ আসলে এক্সিকিউট হবে। তো বুঝাই যেতেছে এটা অনেক লম্বা সময় আসলে এই লুপ গুলো চলবে, কিন্তু আসলে মাইক্রোপ্রসেসর যেহেতু অনেক ফাস্ট চলে, আমরা তাও আসলে খুব একটা দেখতে পারবো না ডিফারেন্সটা। তো এই জন্য আমাদের অনেক বড় সংখ্যা দেওয়া লাগছে সিএক্স এ, তাহলে আমরা আসলে ডিলেটা খালি চোখে দেখতে পারবো এই লুপ চলার পরে।
তো এখানে রিটার্ন যেটা বলছে, আসলে রিটার্ন মানে হচ্ছে যে আমাদের এই ফাংশনটা শেষ, আসলে এটা একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মতো, কলের ভ্যালু শেষ, তারপর আমাদের মুভ থেকে আবার এক্সিকিউট হওয়া শুরু করবে। তো মুভ থেকে যদি এক্সিকিউট হয়, এখন আছে সবগুলা ওয়ান, কত নাম্বার পজিশনে আমরা দেখতেছি 2 নাম্বার এলইডি, আর 3 নাম্বার এলইডিটা আছে কি অন আছে, আর বাকি সব এলইডি অফ আছে। আচ্ছা, আমরা দেখি এটা। তো এর মানে কি দেখি, 2 আর 3 নাম্বার এলইডি কোনটা? 2 আর 3 হইতেছে এইটা অন আর এইটা অন, তার মানে আমাদের এই যে ওয়ান শো করতেছে। তো এটাকে আমরা আবার এখানে এলটাকে 19H মানে পোর্ট এতে শিফট করছি, তারপর আবার কল ডিলে করছি, কিছুক্ষণ ডিলে হবে মানে আমরা যাতে ওয়ানটা দেখতে পারি ভিজিবল হয় আমাদের চোখে, এই জন্য। তারপর জাম্প এলন মানে আবার জিরোতে গেছি, তার মানে এটা আসলে ইনফাইনাইটলি চলতে থাকবে। এটা এই কোডটা কখনোই আসলে কোড ইন বা ইন্ডে পৌঁছাবে না, সবসময় এভাবেই চলতে থাকবে। তো মোটামুটি যদি এই কোডটা বোঝা যায়, তাহলে আমরা পরে এগাইতে পারি। যে আমরা তো ট্রেইনার বোর্ডে এখন পর্যন্ত গো দিয়ে খুব একটা করি না, এসটিএ ইনস্ট্রাকশন মানে স্টেপ বাই স্টেপ দিয়ে করছি। তো আমি একটা জিনিস খেয়াল করছিলাম, বোর্ডে অনেক সময় গো ঠিক মতো কাজ করতে চায় না আর কি, আমাদের ডাইরেক্ট ইনস্ট্রাকশন যেটা। তো যদি গো ইনস্ট্রাকশন কাজ না করে, তাহলে তো আসলে আমরা এটা দেখাইতে পারবো না, সেক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ যাওয়া লাগবে। স্টেপ বাই স্টেপ যায় যদি আমরা এটা দেখতে চাই যে প্রথমে জিরো, তারপরে কয়েকটা স্টেপ পরে ওয়ান, তারপর আবার ওই এসটিভি ক্লিক করতে থাকলে একসময় কোডটা এন্ড হয়ে যাবে, মানে জিরো আর ওয়ান দেখতে যাবো, তাহলে আমরা কোডটা এইভাবে মডিফাই করতে পারি। বেসিক্যালি কিছুই না, আমরা জাস্ট লুপের বিষয়টাকে উঠাই দিছি। এখানে 8255 ইনিশিয়ালাইজ করছি। এখানে আসলে আমাদের সবগুলাকে প্রথমে জিরো করছি বা রিসেটের মতো বলতে পারো, তারপরে এখানে আমাদের সেই মানে জিরোটাকে শো করছি, এখানে ওয়ানটাকে শো করছি, এখানে কোড ইন্ড হয়েছে, তার মানে তুমি যখন কোডটা এক্সিকিউট করবা ফার্স্ট এনেবল হবে, তারপরে কি হবে সবগুলা এলইডি অফ হবে, তারপর এখানে জিরো শো করবে, তারপর এখানে ওয়ান শো করবে, তারপর এন্ড মানে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা লুপ করতেছি না, আমরা জিনিসটাকে ম্যানুয়ালি শো করতেছি। আর ম্যানুয়ালি শো করলে তো আমাদের মানে ক্লিক করার স্পিডের উপর জিনিসটা ডিপেন্ড করে, সেটা কিন্তু তখন আর মাইক্রো প্রসেসরের স্পিডের উপর ডিপেন্ড করে না, এই জন্য আমাদের আলাদা করে ডিলে লেখা লাগতেছে। তো এটা ছিল মোটামুটি আমাদের এক্সপেরিমেন্ট 8 এর যে কোড, মোটামুটি ইজি। আগে যে এক্সপেরিমেন্ট করছিলাম আমরা, যে সেটার গায়ে কাছাকাছি। তো এবার আসতেছি 8 into 8 ডট ম্যাট্রিক্স ডিসপ্লে ছিল আমাদের বোর্ডে, এটা কিভাবে 80816 আর কিট দিয়ে কন্ট্রোল করবো। তো ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা হইতেছে 8 into 8 মানে হইতেছে আমাদের 64। এই যে এখানে আমরা ডট ম্যাট্রিক্স ডিসপ্লেটা দেখতে পারবো এই আমাদের যে ইনার কিট অনুযায়ী। এইদিকে আছে 8টা এলইডি, আর এইদিকে আছে 8টা এলইডি, তার মানে কি আমাদের 64টা এলইডি আছে টোটাল। তো এটা দিয়ে আমরা একটা ডিসপ্লের মতো ক্রিয়েট করতে পারি। আর এখানে ট্রানজিশন করা যায় কি, রো আর কলামের মধ্যে। এক্সপেরিমেন্টের অবজেক্টিভটা হইতেছে আমরা এরকম একটা করতে যাবো যাতে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম একটা পর একটা অন হইতেছে এটা দেখাইতে পারি ইউজিং বাই কালার ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। তো আমাদের এখানে বোর্ডে যে ডিসপ্লেটা আছে এটা আসলে বাই কালার, এটা গ্রিন গ্রিন কালারও শো করতে পারে আর রেড কালারও শো করতে পারে আমাদের কনফিগারেশনের উপরে। তো সেটা আমরা দেখব কিভাবে করতে পারি। আমরা আমাদের এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য যেটা, সেটা হইতেছে এটা, যে আমাদের রো গুলো আসলে ট্রানজিশন হবে, যে ফার্স্ট এর পজিশন ছিল এটা মানে একটা একটা কলাম অন, তারপরে দ্বিতীয় কলাম অন, তারপর তৃতীয় কলাম অন, চতুর্থ কলাম অন, এইভাবে আমাদের একটা করে ডিলে থাকবে আর একটা করে অন হবে একটা করে সাইকেল গেলে। এই জিনিসটা হবে আমাদের ক্রিয়েট করা আমাদের এই ল্যাবের উদ্দেশ্য। তো ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আমাদের যেটা ওই বোর্ডে আছে, সেটা যদি ইন্টারনাল ডায়াগ্রামটা দেখি তাহলে আসলে দেখতে এরকম। এই যে বথ রেড এন্ড গ্রিন, এই দুই কালার কিন্তু আসলে শো করা সম্ভব। তো এই জন্য আসলে আমাদের সবগুলা পয়েন্টে দুইটা করে ডায়োড আছে। আমরা যদি খেয়াল করি দেখো এইদিকে 8টা আছে, এই যে 1 2 3 4, আমার কি আমাদের 8 সেট করে আসলে আছে এখানে, কিন্তু এইদিকে 8টা আর এখানে আমরা দেখতেছি 0 to 7, তার মানে এইদিকে 8টা। তার মানে এই 8 8 64টা কিন্তু এখানে দেখাইতেছে ইন্টু 2, প্রত্যেকটা আমাদের এখানে যে পজিশন আছে প্রত্যেকটা পজিশন কিন্তু এইটুকু।
তো একটার মধ্যে আমরা দুইটা করে এলইডি দেখতেছি, একটা কি গ্রিন কালার আর একটা হইতেছে আমাদের রেড কালার। এখন এটা কিভাবে ওয়ার্ক করে? তো আমরা যদি খেয়াল করি সবগুলার অ্যানোড কিন্তু একটা কমন লাইনে কানেক্টেড। এখানে দেখো যেরকম C7 একটা কলাম হিসেবে যদি চিন্তা করি, সবগুলার অ্যানোড বা পজিটিভ টার্মিনাল কিন্তু একটা কমন কমন ভাবে কানেক্টেড। এখানে পজিটিভ টার্মিনাল গুলা কমন ভাবে কানেক্টেড, এখানেও কিন্তু সেম ভাবে কমন ভাবে কানেক্টেড। তো আমরা একটা ডায়োড কিভাবে অন হয় বলতো? একটা ডায়োড অন করতে হলে অবশ্যই যে অ্যানোড বা এখানে কিন্তু 1 বা পজিটিভ ভোল্টেজ দেওয়া লাগবে অবশ্যই। তার মানে আমাদের এলইডি গুলো যদি অন অন করতে চাই তাহলে অবশ্যই ক্যাথোডে অ্যানোডে কি দেওয়া লাগবে বা কলাম বরাবর কি দেওয়া লাগবে, 1 দিতে হবে। এখন এখানে যে 7টা আছে C1 2 3 4 5 6 7, এই যে 8টা বিট আছে টোটাল, এগুলা সবগুলা পোর্ট সি তে কানেক্টেড। আমাদের যে 8255 আছে এখানে কিন্তু আরেকটা 8255 যেটা 1 ছিল সেটা কিন্তু আসলে ডট ম্যাট্রিক্স ডিসপ্লের সাথে কানেক্টেড। তো 8255 এর যে পোর্ট সি আছে আগের মতোই, সেই পোর্ট সি তে আমরা তো জানি 8টা বিট আছে। তো 8টা বিট আসলে 8টা কলামে কানেক্টেড। তো আমরা যদি একটা এলইডি মানে অন করতে যাই, অন করার কন্ডিশনে রাখতে চাই, তো আমাদের অবশ্যই অন রাখা লাগবে। আবার যদি আমরা এই দিক থেকে দেখি, এটা কিন্তু একটা রো গুলা কিন্তু আবার দেখো কমনলি কানেক্টেড একটা করে ডায়োডের সাথে। মনে করো আমরা যদি ধরি এটা হইতেছে আমাদের রেড, তো রেড এলইডি এর সাথে কিন্তু সবগুলা রেড এলইডি এর সাথে কিন্তু কমনলি কানেক্টেড একটা করে রো। আবার যদি এদিকে খেয়াল করি আরেকটা, এই সেকেন্ডারি ডান পাশে এলইডিটাকে যদি আমরা এটা যদি গ্রিন এলইডি বলে কাউন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার দেখতেছি একটা কমন রো আসলে গ্রিন এলইডির সাথে কানেক্টেড। তো আমাদের এখানে কি করতে হবে? এটা কিন্তু আসলে আমাদের ক্যাথোড টার্মিনাল বা নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনালে আমাদের কি করতে, অবশ্যই এখানে মাইনাস বা 0 ভোল্ট দিতে হবে। মানে জিরো হলো লজিক স্টেট জিরো, অথবা মাইনাস মানে কম লজিক স্টেটে রাখতে হবে। তার মানে একটা এলইডি জ্বালানোর কন্ডিশন কি, আমার যে ক্যাথোড অথবা পোর্ট এ এন্ড পোর্ট বি, এখানে যে আমাদের দুইটা করে আছে, মানে গ্রিন এলইডির জন্য এখানে দেখো যে আমাদের রেড এলইডির জন্য আমাদের পোর্ট এ তে কানেক্টেড, আর গ্রিন এলইডির জন্য পোর্ট বি তে কানেক্টেড। তো এই জিনিসগুলো আসলে আমাদের রো ইন্ডেক্স, যে আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত যে রো গুলো আছে, এই রো গুলো আসলে কোথায় কানেক্টেড হবে। তো আমাদের রো ইন্ডেক্স গুলো আসলে পোর্ট এ আর পোর্ট বি তে কানেক্টেড, দুই টাইপের কালার এলইডির জন্য দুই টাইপের জায়গায় কানেক্টেড। তাহলে আমাদের একটা এলইডি জ্বালাইতে হলে এখানে আসলে কি করা লাগতেছে, জিনিসটা কিন্তু একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, একটু সমস্যা যুক্ত আছে। আমাদের একটা এলইডি জ্বালাইতে হলে আমাদের পোর্ট সি তে অবশ্যই 1 দেওয়া লাগতেছে, মানে কলাম যেহেতু আমাদের পজিটিভ টার্মিনাল বা অ্যানোড, এখানে 1 রাখা লাগতেছে। আবার যদি আমরা কন্ট্রোল করতে চাই ক্যাথোড দিয়ে বা রো গুলা দিয়ে, তাহলে কিন্তু আবার আমাদের আসলে 0 রাখা লাগতেছে। তার মানে একটা এলইডি তখনই জ্বলবে যখন আমরা রো ইন্ডেক্সে বা পোর্ট এ অথবা বি তে 0 দিব, আবার পোর্ট সি তে 1 দিব, তখনই সেই এলইডিটা জ্বলবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে ইজি হবে। তো এখানে আইও অ্যাড্রেস ম্যাপ আমরা এখানে 8255CS1 এটা ইউজ করব। 8255CS1 এর সাথে আমাদের এই যে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কানেক্টেড, এখানে এ বি সি তিনটা পোর্ট আছে, তিনটা পোর্টই কিন্তু আমাদের আসলে ইউজ হয়ে গেছে আমাদের ডট ম্যাট্রিক্স ডিসপ্লে কন্ট্রোল করার জন্য। আর 1EH এই লোকেশনে আমাদের কন্ট্রোল রেজিস্টার আছে। তো এই কন্ট্রোল রেজিস্টারটাও দিয়ে আমরা আগের মতোই কন্ট্রোল করব। তো এখানে জিনিসগুলো আবার এখানে একবার ব্রিফ করা আছে। পোর্ট এ তে আমাদের রেড এলইডি গুলো আছে, পোর্ট বি তে আমাদের গ্রিন এলইডি গুলো আছে, এগুলো রো কন্ট্রোল। রো কন্ট্রোল মানে কি, এগুলো আমরা 0 দিব মানে এলইডি অন করতে চাইলে। আবার এইখানে এলইডি অন করতে চাইলে আমরা 1 দিব, কারণ এগুলো হইতেছে অ্যানোড। আর এগুলো কি কমন, মানে গ্রিন অথবা রেড দুইটার জন্য আসলে কমন। তো এটা পোর্ট সি। আর কন্ট্রোল রেজিস্টার আমাদের মুড সেটিং করার জন্য আগের মতোই। কন্ট্রোল রেজিস্টারে কিছু চেঞ্জ হবে না, আগের মধ্যে 1000 হবে, কারণ আমাদের তো আসলে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে দিয়ে কোনো ইনপুট নিব না, অনলি আউটপুট। তো অনলি আউটপুটের জন্য আসলে আমাদের সবগুলা জিরোই রাখা লাগবে। এখানে কিন্তু কোনো ডোন্ট কেয়ার না, আসলে সবগুলো জিরো রাখা লাগবে। আর এখানে 1 দেওয়া লাগবে ফার্স্ট এনেবল করার জন্য। আমরা একটা এক্সাম্পল কোড দেখব, ওই যে সেই কোডটাই যেটা আমরা ফার্স্টে দেখলাম আজকের ল্যাবের অবজেক্টিভ, যে একটা ভার্টিক্যাল কলামকে আমরা শিফট করব
across the 8 into 8 matrix from one side to another, then jumping back and repeating. মানে ফার্স্টে আমাদের এই কলাম জ্বলবে, ফার্স্টে আমাদের এই কলাম জ্বলবে, তারপরে এই কলাম জ্বলবে, তারপর এই কলাম জ্বলবে, তারপরে এই কলাম জ্বলবে, মানে এরকম একটা জিনিস আমরা শো করতে চাচ্ছি। তাহলে এটা কিভাবে করতে পারি? এটা হইতেছে যে আমাদের আগের এই কোডটা আমাদের করতে পারি, তো দেখি কি হয়েছে। তো এই কোডটা মধ্যে আমাদের আগের মতোই শুরু করব। এইখানে আমাদের কি করলাম, তম লোকেশনে রাখলাম, এটা আসলে আমাদের কন্ট্রোল রেজিস্টার ওয়ান, সবগুলা জিরো কন্ট্রোল রেজিস্টারকে আউটপুট হিসেবে এনেবল করলাম। দেন আসতেছে সবগুলাকে ওয়ান দিয়ে পোর্ট সি তে রাখলাম। পোর্ট সি কি ছিল আমাদের? কলাম ইন্ডেক্স বা অ্যানোড। তো অ্যানোডে আমাদের পজিটিভ ভোল্টেজ না দিলে এলইডি জ্বলবে না, তো আমরা এই জন্য এখানে সবগুলা পজিটিভ দিয়ে রাখলাম এই ক্যানোডে, এই কলাম বরাবর অ্যানোডে। তার মানে এলইডি যে আমাদের পজিটিভ প্রান্ত, সেখানে আসলে আমাদের আউটপুট ভোল্টেজ পাইছে। তো এখন আমরা যদি যে কোনো এক কালার জ্বালাইতে চাই, সাধারণত তো রেড আর গ্রিন দুটো একত্রে চালাবো না, তাহলে তো আসলে কিছু বোঝা যাবে না। তো আমরা এখানে আসলে রেড নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, তো আমরা গ্রিন গুলো সবসময় অফ থাকুক এটা চাই। তো এই জন্য আমাদের এইচ, মানে পোর্টে যেখানে আসলে গ্রিন এলইডি গুলা লাগানো ছিল, সেই জিনিসটাকে আমরা কি করলাম, ওয়ান রাখলাম সবগুলা। তো আমরা কি জানতাম যে আমাদের অ্যানোডে কিন্তু আসলে আমরা যেটা এখানে দেখছিলাম, এইখানে যে আমাদের রো কন্ট্রোল অথবা ক্যাথোডে জিরো রাখা লাগে অন করার জন্য, কিন্তু আমরা এখানে রেখে দিলাম কি অন, ওয়ান। তার মানে এটা কিন্তু আসলে অফ করছি, মানে গ্রিন এলইডি কিন্তু আর একটাও জ্বলবে না, কারণ এখানে ক্যাথোডে ওয়ান আছে। আমরা এখানে মনে করো এই নিচের গুলো যদি গ্রিন এলইডি হয়ে থাকে, এগুলাতে অন রাখছি। তার মানে আমরা যদি একটা ডায়োডের অ্যাক্রোসে চিন্তা করি, যেরকম যদি একটা গ্রিন এলইডি এর কথা চিন্তা করি, যে আমাদের এই পাশেও লজিক স্টেট হাই, এই পাশেও লজিক স্টেট হাই, বা এই পাশেও হাই ভোল্টেজ, এই পাশেও হাই ভোল্টেজ, তাহলে কিন্তু ডায়োডে কোনো কারেন্ট ফ্লো করবে না, ডায়োডটা কিন্তু আসলে অফ কন্ডিশনে আছে। তো বেসিক্যালি এই ঘটনাটা এখানে হয়েছে। এখানে আমরা এই কাজটা করার মাধ্যমে গ্রিন এলইডিটাকে অফ রাখলাম, কারণ আমরা রেড এলইডি গুলাকে জ্বালাতে চাই। এখন রেড এলইডি গুলাকে জ্বালাবো, এই জন্য এখন আবার এল এ রাখলাম কত, ওয়ান, সবগুলা ওয়ান দিয়ে লাস্টেরটা জিরো। তার মানে আমাদের এখানে তো আগে থেকে অন ছিল, এখানে যেগুলা করছি, এটা করছি আসলে সবগুলা অন দিছি, কিন্তু করছি কি এইটাকে রাখছি জিরো। তাহলে দেখো কি আছে, এই রো বরাবর যতগুলা এলইডি আছে সবগুলা কিন্তু আসলে এখানে কমনলি কালেক্টেড, সব কানেক্টেড, সবগুলা কিন্তু আসলে লজিক স্টেট জিরো পাইছে, আর এইদিকে লজিক স্টেট ওয়ান পাইছে। তার মানে এই সবগুলা কিন্তু আসলে জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে, এটা জ্বলবে। তার মানে কি দেখলাম, আমরা একটা ফুল রো, ব্রাইট ফুল একটা রো জ্বলতেছে দেখবো এইখানে আসলে, এই আউট হওয়ার পরে। তো আমরা একটা কল ডিলে ডাকলাম আগের মতো, একটা ডিলে ফাংশন রেখে মুভ সিএক্স, এখানে 4টা এফ দিছে অবশ্য, কারণ এখানে আমরা সিএক্স ইউজ করছি, আমরা 16 বিট ইউজ করতে পারি। তো এখানে আমাদের নোপ অপারেশন গুলো হবে, আবার লুপ করছে টাইমার, তার মানে এতবার এই সবগুলো নোপ অপারেশন এক্সিকিউট হবে, হইলে পরে আমাদের একটা লং ডিলে হবে, মানে যেই সময়টা আমরা দেখতে পারবো যে একটা রো চলতেছে। তারপরে সাম টাইমস যাওয়ার পরে আমাদের এখানে রিটার্ন করবে, যখন এগুলো সব এক্সিকিউট শেষ হয়ে যাবে, সিএক্স এর ভ্যালু জিরো হয়ে যাবে, তখন কোডটা আবার আগের এই জায়গায় রিটার্ন করবে। তো এখানে কি বলছে, আরও এল মানে কি, রোটেট লেফট এল ওয়ান, মানে এল কে এক ঘর পরিমাণ লেফটে রোটেট কর। তার মানে এটা কিন্তু তখন দেখতে এরকম হবে, দেখো জিরোটা কিন্তু এক ঘর লেফটে চলে আসছে। আর এখানে সবার এমএসবি তে যে ভ্যালুটা থাকে সেটা চলে যায় আসলে ক্যারিতে, তো ক্যারিতে ওয়ান আসবে। তো এখন ক্যারির বিষয়টা পরে আসতেছি, এখানে আসলে সেকেন্ডটাতে ওয়ান আসছে, তার মানে কিন্তু আসলে আমাদের জিরোর পজিশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি, এই এই ওয়ানটা এখানে চলে আসছে আর জিরোটা এখানে চলে আসছে। জিরোটা এখানে চলে আসার মানে কি, মানে আমাদের কিন্তু আসলে এই এলইডি গুলো অফ হয়ে গেছে, এবং এখন এলইডি কোনগুলো অন আছে, এখন এলইডি অন আছে এখানে। তার মানে আমরা একটা রো শিফটিং দেখতে পাচ্ছি। তারপরে আবার আবার চলতে থাকবে এই জিনিসটা, কিভাবে সেটা হচ্ছে, এখানে আমরা জাম্প বলছি L2,
L2 তে যাওয়া মানে আমরা যে এল এর ভ্যালুটা চেঞ্জ করছি এই জিনিসটা আসলে আউট করবে, আউট না করা পর্যন্ত কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো না, রেজাল্ট দেখার জন্য এখানে আসলে আউটে পাঠিয়ে দিবে। আর এখানে জাম্প সি বলছে, এই কন্ডিশনটা হইতেছে আসলে ক্যারি, মানে ও চেক করবে জাম্প করার আগে ক্যারি বিটটা ওয়ান কিনা, ক্যারি বিট ওয়ান হলে শুধু ডাইরেক্টলি জাম্প করবে। তো ক্যারি বিটে এখানে যেটা বলতেছিলাম যে আমাদের সবচেয়ে এমএসবি তে যে বিটটা থাকে রোটেট করার সময় এটা ক্যারিতে যায়, তো ক্যারিটা ওয়ান পাবে তো এখানে চলে যাবে। তো এই জিনিসটা এইভাবে চলতে থাকবে। তো এক সময় জিরোটা এখানে আসবে, জিরোটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এমন একটা কন্ডিশন হবে যখন আমাদের জিরোটাই সবার সামনে থাকবে আর বাকি সবগুলো ওয়ান এখানে থাকবে। মানে আমাদের এই রো জ্বলছে, 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 এক সময় এরকম একটা অবস্থা হবে যে এই রো এলইডি গুলো আমাদের জ্বলবে, নিচের গুলো অফ হয়। তো এরকম কন্ডিশনে কি হবে? এরকম কন্ডিশনে কিন্তু আমাদের লুপ শেষ বা আমাদের একবার রান করা কিন্তু শেষ। সেক্ষেত্রে আমাদের কোডটা কিন্তু রিসেট করা দরকার। সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হইতেছে যে আবার যখন একটা রোটেট করা হবে এবার তো আমাদের এমএসবি তে জিরো আর বাকি সব ওয়ান হলো পরে, এই ক্যারিটা এখানে চলে আসবে আর এই জিরোটা কিন্তু আবার আগের মতো এখানে চলে আসবে যেটা আমাদের রোটেট করতেছি। তো এখানে জিরো আসা মানে তখন কিন্তু এই জাম্প কন্ডিশনটা ফুলফিল না, তখন এইখানে চলে আসবে। তো এই জিনিসটা কিন্তু আবার আমাদের কোডটাকে রিসেট করে ফেলতেছে এল ওয়ান। এল ওয়ান মানে কি আমাদের আবার সেই ইনিশিয়াল কন্ডিশন, মানে আমাদের এখান থেকে শুরু। তার মানে ওইটা আসলে আমাদের কোডটা শেষ করার জন্য মানে এই জাম্প জাম্প ক্যারি এই কোড এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। আমরা এখানে বেসিক্যালি যেটা দেখবো যে আস্তে আস্তে এলইডি গুলো এই রো জ্বলবে, তারপরে এই রো এই রো এই রো এই রো এই রো এই রো জ্বলে অফ হয়ে আবার এখান থেকে জ্বলা শুরু করবে এই রো এই রো এই রো এইভাবে। তো আমাদের এই কোডটাও কিন্তু আসলে কোনোদিন এন্ড বা এন্ড বোঝাবে না, এটাও একটা ইনফাইনাইটলি চলতে থাকা কোড। দেন আসতেছে এইচটিএ ইনস্ট্রাকশন। এইচটিএ ইনস্ট্রাকশন হইতেছে আমাদের স্টেপ বাই স্টেপ যদি করা লাগে, সিমিলারলি যদি আমাদের আমরা না ইউজ করতে পারি, মানে গো কমান্ড না ইউজ করতে পারি তাহলে, কারণ গো কমান্ড না ইউজ করতে পারলে কিন্তু তুমি এই জিনিস কোনোদিনই এসটিপি দিয়ে শেষ করতে পারবে না। কারণ এইখানে তোমার যখনই কোডটা দিলে লুপের ভিতরে ঢুকবে তখন কিন্তু তোমার ইনফাইনাইট টাইম অলমোস্ট চাপা লাগবে। তুমি বুঝতেছো 4টা এফ পরিমাণ তোমার কোড মানে ক্লক সাইকেল এসটিপি চালানোর পরে তারপর আসলে কোডটা পরের জায়গায় রান করবে। তো এই জন্য আমরা সিম্পলি ডিলেটাকে উঠাই দিব। এখান থেকে যদি আমরা সিম্পলি জিরোটাকে ডিলেটাকে উঠাই দিই আগের কোড থেকে তাহলে কিন্তু আসলে আমাদের আমরা এসটি দিয়ে করতে পারবো। এখানে আমাদের ফার্স্টে একটা কলাম চলতেছে, তারপরে রোটেট করতেছে, তারপরে ক্যারি থাকলে জাম্প করতেছে। তো আমরা এই জিনিসটা যদি আমরা নেক্সট দিন দেখবো ট্রেনার বোর্ডে যে আমাদের এসটিপি চিপতে থাকলে আমাদের এইভাবে 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 উপরে একটা একটা করে চলতে থাকবে, আমাদের হয়তো কয়েকটা এসটিএ করে দেওয়া লাগবে, এখানে আসলে কোডটা শেষ হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা এসে দেখতে পারি যেহেতু আমাদের আজকে আজকে যেহেতু আমাদের অনলাইনে দেখতেছি এটা হচ্ছে বলে আমরা প্রোটিয়াসে সিমুলেট করে দেখতে পারি। তো আমাদের কিন্তু সে প্রোটিয়াসে ওই সিমুলেট করা যায়, এখানে 8086 আইসি আছে, এখানে আমাদের 8255 আইসি আছে। তো এই কারণে আমরা প্রোটিয়াসে ওইটা সিমুলেট করতে পারি। তো এখানে প্রোটিয়াসে কিভাবে করা লাগে একটু পরে ডিটেলসে দেখাবো। তো এখানে আমাদের এলইডির কোডটা দেওয়া আছে, তো আমরা যদি দেখি এই যে এরকম আউটপুট দেখা যাওয়ার কথা আমাদের, যে আমাদের এলইডি গুলা কিন্তু আসলে একটা করে রো শিফট করতেছে। আমরা বাস্তবে যখন বোর্ডে দেখবো তখন দেখবো যে এলইডি গুলো আসলে এইভাবে রো শিফট করে যদি আমরা ওই কোডটা রান দিই। তারপরে আমরা আসতেছি এক্সপেরিমেন্ট 10 মডিফাই, বা আমাদের এখানে যেটা শিখবো যে একটা ক্যারেক্টার কিভাবে ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে শো করে। আমাদের যে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ছিল এখানে ছিল একটা ইমোজি ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে শো করতে পারা। তার মানে আমরা যদি একটা ক্যারেক্টার এ বি সি ডি বা যে কোনো এরকম একটা জিনিস ডট ম্যাট্রিক্স এলইডি ডিসপ্লেতে শিখতে পারি শো করা, তাহলে আসলে ওগুলো শো করতে পারবো। ও জিনিসটা এত স্ট্রেট ফরওয়ার্ড না, এখানে ঝামেলা আছে, মানে এত ইজিলি কন্ট্রোল করা যায় না এই কয়েকটা এলইডি দিয়ে এতগুলা এতগুলা আর কি ডিসপ্লে এলইডি ইন্ডিভিজুয়াল এলইডি। তো
তো এখানে একটা ফান্ডামেন্টাল লিমিটেশন আছে যেটা আসলে প্রবলেম করে, সেটা হইতেছে ইট ইজ নট পসিবল টু কন্ট্রোল ডিফারেন্ট রো আন্ডার দ্য সেম কলাম। মনে করো এই কলাম গুলা আমাদের অ্যানোড, তো এগুলা মনে করো আমি অন করে রাখছি। তো এখন যদি এখানে জিরো করি তাহলে তো আসলে এলইডিটা জ্বলা শুরু করবে। মনে করো আমাদের এইখানে আসলে আমাদের এই কয়েকটা করা উচিত, তাই না? এই কয়েকটা এলইডি কিন্তু আসলে আমাদের জ্বালানো লাগবে এখানে, কিন্তু এই দুইটা কিন্তু আসলে অফ থাকা লাগবে একটা এ শো করতে চাইলে। কিন্তু যদি আমরা এখানে খেয়াল করি যে আমাদের এই দুইটা যদি এখানে অন করা আছে, এই দুইটা অন আছে তাই না, আমাদের এই কলাম দুইটা অন আছে। আমাদের যদি এই রোতে অন রাখি, এই রোতে আসলে তোমার বেসিক্যালি অন রাখাই লাগবে। মানে অন না রাখলে কিন্তু আসলে আমাদের এই এলইডি গুলো অন রাখতে পারবে না। আবার সেক্ষেত্রে কিন্তু এই দুটো আসলে অন হয়ে যেতেছে কারেন্ট কনফিগারেশনে। আবার তুমি এই দুটো কলাম দিয়ে কন্ট্রোল করতে পারো না, কারণ হইতেছে এই কলাম যদি অন না রাখো তাহলে আবার এটা অফ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রোল করা যাইতেছে না একটা কলামের বাইরে। মানে তুমি যদি একটা কলামের কোনো একটা এলইডি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে চাও, অন্য কলাম গুলা কিন্তু আসলে আউট অফ কন্ট্রোলে চলে যেতেছে। অথবা যদি একটা রো এর কোনো একটা এলইডি কন্ট্রোল করতে চাও, তাহলে অন্য রো এর গুলো আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। তো এখানে একটা ইস্যু হয়ে যেতেছে। তার মানে আমরা কিভাবে একটা লেটার অথবা ইমোজি এগুলো আসলে আমরা ডিসপ্লে করব? তো সেই জন্য একটা টেকনিক আছে, সেটা হলো আমাদের স্ক্যানিং প্রসেস। সেটা হলো আমরা এট এ টাইম একটা করে রো বা একটা করে কলাম আসলে কন্ট্রোল করব, এর বেশি না। তো এখানে যেটা করছে যে আমরা এই জিনিসটা প্রিন্ট করার জন্য এট এ টাইম একটা করে কলাম কন্ট্রোল করছি। তো এইখানে ফার্স্টে যদি আমরা এখানে শুরু করি যে আমাদের সবগুলা জিরো, সবগুলা এখানে এখানে দেখো আমাদের এখানে সবগুলা ওয়ান আছে কলাম, তার মানে এগুলো কিন্তু আসলে অন কনফিগারেশনে আছে। আর আচ্ছা, সরি, এইখানে এটা ভুল, এখানে আমাদের যদি জিরো রাখি মানে এগুলো হলো রো, তাহলে কিন্তু আসলে আমাদের এলইডিটা অন হয়। আর অন করতে চাইলে এটা হলো আমাদের কলাম, এখানে আমাদের ওয়ান দিতে হবে। তো আমাদের ফার্স্টে যখন এ প্রিন্ট করতে যেতেছি তখন আমরা যদি খেয়াল করি এই রোতে কিন্তু আমাদের সব এলইডি অফ। তো আমরা বেসিক্যালি এখানে আমাদের রোতে জিরো রাখছি, বা আমাদের যে অ্যানোড আছে এখানে কিন্তু আসলে জিরো রাখছি। তো এই দিক থেকে কিন্তু আসলে এখানে অন হওয়ার কথা, এই দিক থেকে যে কোনো একটা অন দিল। তো আমরা কিন্তু এখানে সবগুলা জিরো দিয়ে রাখছি, তার মানে এই রোতে আসলে কিছু নাই, অফ আছে। তারপরে ক্লক সাইকেলে দেখা যাইতেছে আমরা এইখানে এটা জিরো দিছি, মানে আমাদের এই অ্যানোডে এই রোটা অন করছি, কিন্তু কলাম ওয়াইজ কি করছি আমরা শুধুমাত্র এই পর্যন্ত এই কয়েকটা কলাম কিন্তু আসলে অন রাখছি, পরে দুইটা জিরো রাখছি। তার মানে আমাদের কিন্তু আসলে এই কয়েকটা এলইডি জ্বলবে, এই দুটো কিন্তু আসলে জ্বলবে না। ঠিক তারপরে ক্লক সাইকেলে আমরা আসলে এইখানে জিরো রাখছি অ্যানোডে, তার মানে আমাদের এই রোতে আসলে অ্যাক্টিভ আছে। এই অ্যাক্টিভে কোথায়, এখানে যেখানে যেখানে ওয়ান দিছি সেই এলইডি গুলো শুধু জ্বলবে। তো এখানে জিনিসটা কিন্তু আসলে ডিসক্রিট। আমরা প্রত্যেক ক্লক সাইকেলে আমরা ইচ্ছা করে এটা জ্বালাইতেছি, এটা জ্বালাইতেছি, এটা জ্বালাইতেছি, এটা এইভাবে এইভাবে এর প্রত্যেকটা ক্লক সাইকেল একটা করে রো কন্ট্রোল করতেছি, আর এক একটা রোতে এক একটা করে জ্বলতেছে। মানে এক একটা রো এর করসপন্ডিং যে এলইডি আমাদের জ্বালানো দরকার সেগুলো জ্বলতেছে। তাহলে আমরা কিভাবে এটা দেখবো? আসলে তো আমরা দেখবো যে ইন্ডিভিজুয়াল এলইডি জ্বলতেছে। এই ডিসপ্লেতে এই ম্যাট্রিক্স অথবা এই লেটারটা তো দেখার কথা না। তো এটার জন্য আমরা তো জানি প্রসেসর অনেক ফাস্ট প্রসেস করতে পারে। তো আমরা যদি স্পিড অনেক বাড়াই দিই বা প্রসেসরের স্পিডে এই কাজটা করি, তাহলে এত দ্রুত মানে জিনিসটা ডিসপ্লেতে দেখাবে বা চেঞ্জ হবে যে আমাদের খালি চোখে এটা আমরা ধরতে পারবো না। আমাদের কাছে মনে হবে যে এট এ টাইম এই গ্লো করতেছে, কিন্তু আসলে কিন্তু গ্লো করতেছে না, এটা কিন্তু আসলে ফ্লিকারিং এর মতো হইতেছে। এই জিনিসটা কিন্তু অনেক ডিসপ্লেতে ইউজ করে। তোমরা পিডাব্লিউএম ডিমিং বা এই টাইপের কথা যদি শুনে থাকো, যে পিডাব্লিউএম ডিমিং বা এরকম কিছু অনেক সময় কিন্তু ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল ইউজ করা হয়, সেখানে কিন্তু আসলে ডিসপ্লেটা দেখা যায় যে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আসলে অফ হয় অন হয়, অফ হয় অন হয়, কিন্তু এটা আমাদের খালি চোখে বুঝতে পারি না। আমরা মনে হয় যে এভারেজে আসলে ব্রাইটনেসটা কমে গেছে, কিন্তু এভারেজে আসলে ব্রাইটনেস কমে নাই, আমাদের আসলে ডিসপ্লেটা অন অফ হইতেছে। তো একইভাবে এখানেও আমাদের প্রতি খুবই কম সেকেন্ড পর পর আমাদের ডিসপ্লেতে আসলে এটা
ফার্স্টে এটা, তারপরে এই রো, তারপরে এইটা, তারপরে এইটা এইভাবে শো করবে। কিন্তু এট এ টাইম যখন অনেক ফাস্ট শো করবে তখন আসলে আমরা ডিসপ্লেতে একটা ক্যারেক্টার হিসেবে জিনিসটাকে দেখব। তো আমরা এটা যদি সিমুলেশনে দেখি তাহলে আমাদের আরেকটু ইজি হবে। তার আগে একটু কোডটা দেখাই। তো প্রিন্ট এ ক্যারেক্টার ইন ডট ম্যাট্রিক্স ডিসপ্লে, এই ডিসপ্লেতে যে ক্যারেক্টার লিখতে পারি, এই কোডটা আমরা কিভাবে করবো? তো বুঝতে পারছো কোডটা নট খুব একটা ইজি হবে না, তো দেখা যাক। তো আমাদের অ্যাড্রেস যে পোর্ট গুলা সেগুলো আমরা এখানে আলাদা ভাবে এখানে ডিফাইন করে নিছি আসলে। পিপিআইসি কন্ট্রোল, পিপিআইসি সি পোর্টের, পিপিআই বি পোর্টের, পিপিআই এ পোর্টের, এটা কিছুই না, জাস্ট অ্যাড্রেস গুলা যে আমরা 1E, 1EH, 1CH, 1H, 18H আমরা কি পড়ছিলাম, এই লোকেশন গুলাতে আসলে আমাদের রাখা লাগে বা বিটের যে অ্যাড্রেস। তো এই জিনিসগুলাকে আমরা ইকুয়াল বা এই টাইপের একটা নাম দিয়ে নিছি, যে এটাকে আমরা পিপিআইসিসি বললে আমরা 1EH কে বলবো, বুঝবো। তো এই জিনিসটা করার মানে হইতেছে আমাদের কোডটা তো এখন অনেক কমপ্লেক্স হয়ে গেছে, দেখা যাবে এই অ্যাড্রেস গুলো আমাদের অনেকবার মেনশন করা লাগবে। তো আবার যদি আমাদের এক এক ডিভাইসে যেরকম আমরা যদি প্রোটিয়াস সিমুলেট করি সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস গুলা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা যদি বিভিন্ন রকম ডিভাইসে জিনিসটা কোডটা ইউজ করি তো আমাদের অ্যাড্রেস গুলো সবসময় চেঞ্জ হয়ে যায়। তো অ্যাড্রেস গুলো যাতে ইজিলি চেঞ্জ করা যায়, মূল করে হাত না দেওয়া লাগে, এই জন্য আমরা অ্যাড্রেস গুলাকে একটা লেবেল নাম দিয়ে নিছি। তো আমরা এই লেবেল নামগুলোকে আসলে অ্যাড্রেস হিসেবে ইউজ করবো। তো ফার্স্ট এই কোডটা শুরু হলো। তো আমরা স্বাভাবিকভাবে 100B, তারপর পিপিআইসিসি মানে কন্ট্রোল রেজিস্টারে 100 সবগুলা জিরো রেখে আসলে ইনিশিয়ালাইজ করলাম জিনিসটাকে। তারপর পোর্ট এ অফ করলাম, মানে আমাদের যে দুইটা কালার আছে যার মধ্যে আমরা গ্রিন কালার দেখতে চাই না, আমরা শুধুমাত্র রেড কালার নিয়ে ইন্টারেস্টেড, তো এই জন্য ওইখানে সবগুলা ওয়ান দিয়ে আমাদের গ্রিন কালারটাকে অফ রাখলাম। তারপরে আসতেছে মুভ, তারপরে এখানে একটু অন্যরকম আসতেছে, তো এখানে আসতেছে আমাদের ফার্স্টে লেভেল 1 লেভেল 2 দুইটা জিনিস অ্যাড করছি। তো এখানে মুভ এসআই অফসেট কমা ফন্ট, এই জিনিসটা করছি। তো আমাদের একটা এসআই রেজিস্টার আছে আমরা জানি, সোর্স ইন্ডেক্স, বা যেটা আসলে কোড সেগমেন্টের কোন একটা লোকেশনকে ইন্ডিকেট করে। এখানে অফসেট ফন্ট, মানে ফন্ট একটা আমরা লেবেল দিছি, লেবেল মানে কি আসলে কিন্তু লোকেশন। তার মানে আমাদের যে এখানে ডিবি বা বাইনারি বিট যে আমরা এই লোকেশনে রাখছি কোন একটা লোকেশনে, সেই লোকেশনের যে আমাদের ভ্যালুটা সেটা আসলে আমাদের এসআই তে সেভ হয়ে যায় এই জিনিসটা লেখার মাধ্যমে। তো আর এখানে যে ফন্ট নামে যে আমরা আসলে জিনিসটা রাখছি, এই জিনিসটা আসলে আমাদের এই কোডগুলো আমরা যদি এই স্ক্যানিং প্রসেসে দেখি, যে আমাদের দুইটা কন্ট্রোল আছে, একটা রো কন্ট্রোল আর একটা কলাম কন্ট্রোল। তো রো কন্ট্রোলে আমরা কিন্তু আসলে জিরো, তারপরে 0 1 0 1 এইভাবে চেঞ্জ করতেছি আসলে ভ্যালু গুলা, একটা সিরিয়ালে আগে যেরকম আমরা একটা রো কন্ট্রোল শিখছিলাম আগের এক্সপেরিমেন্টে, ঠিক সেভাবে কিন্তু আসলে রো এর কন্ট্রোল হইতেছে। আর কলামের কন্ট্রোল করার জন্য আমরা এখানে আসলে কলাম, কলামে আমরা ঠিক যেই জিনিসটা আসলে প্রিন্ট করতে চাই সেই অনুযায়ী কিন্তু আসলে ওয়ান দিতেছি, যে দেখো এখানে ওয়ান দিতেছি এইভাবে, তারপরে এখানে এই দুই পজিশনে ওয়ান দিতেছি, এখানে এই দুই পজিশনে ওয়ান দিতেছি, এখানে ওয়ান দিতেছি। তো এই জিনিসটা আসলে কি প্রিন্ট করতে চাই সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা এই জিনিসটাই আসলে এই ইন্ডেক্স গুলো আসলে আমাদের ফন্টের দিকে যদি আমরা একটু তাকাই, এখানে কিন্তু আসলে আঁকলে আমরা কিন্তু একটা এ আঁকতে পারবো। দেখো ওয়ান গুলা দিয়ে কিন্তু আসলে একটা এ আঁকা সম্ভব, যেটা আমরা এখানে আঁকতে চাচ্ছি। তো আমাদের এইখানে যে কোন কলামে কখন এখানে অন থাকবে সেই জিনিসটা আসলে এখানে আমরা সেভ করে রাখছি এই ফন্ট হিসেবে। ফন্টের অ্যাড্রেসটা আসলে আমাদের এসআই তে গেল। আর এখানে এইচ, এল না, কিন্তু এইচ টাকে আমরা ইউজ করতেছি আসলে ই হিসেবে, আমাদের যে 100 দিয়ে যে আমরা রো বা কলাম কন্ট্রোল করতেছিলাম সেই জিনিসটা কিন্তু আসলে এইচ রেজিস্টারে রাখছি। তো আমাদের দুইটা কন্ট্রোলের জন্য একটা এইচ এ রাখছি আর একটা এসআই তে রাখছি। এই জিনিস দুইটা আমরা আসলে ওই ম্যাট্রিক্স ডিসপ্লেতে খুব ফাস্ট লোড করব। আর লোড করা যায় শুধুমাত্র এল রেজিস্টার দিয়ে, আমরা আমরা বারবার এল রেজিস্টারে জিনিসগুলো মুভ করব। তো এখানে এল রেজিস্টারে বাই পিটিআর সিএস কমা এসআই, এই জিনিসটা মানে হইতেছে আমরা এল রেজিস্টার, কারণ কি আমরা পিপিআইসি অথবা আমাদের পোর্টে লোড করতে চাই, এই জন্য এল রেজিস্টারে রাখবো। এখানে এক বাইট
আমরা মেমোরি থেকে আমার এক্সপেরিমেন্ট 2 তে শিখছিলাম মেমোরি থেকে কিভাবে মেমোরি লোকেশন থেকে একটা ডাটা কে আমরা একটা রেজিস্টারে রাখতে পারি। তো এখানে আমাদের ওইটা কি আসলে ওয়ার্ড নাকি বাইট এটা বলে দেওয়া লাগে। তো আমাদের এখানে সবগুলো 8 বিট আছে, তার মানে এটা একটা বাইট। তো এই জন্য বাইট ডাটা আমরা সিএস এর এসআই তম লোকেশন থেকে আনবো। তো আমরা দেখি এই কোডটা কিন্তু পুরোটাই আসলে আমাদের কোড সেগমেন্টে রাখা, এটা কিন্তু ডাটা সেগমেন্টে রাখা না, এই জন্য আমাদের কোড সেগমেন্ট থেকে আনা লাগবে। আর এসআই তে আমরা কি রাখছিলাম, ফন্টের লোকেশনটা রাখছিলাম। তার মানে ফন্টের যে প্রথম বিটটা মানে সব 00, এই ডাটাটা আসলে আমাদের এল এ লোড হবে, তারপর এখানে পিপিআইসি বা কলামে পাঠাই দিবে। তার মানে আমরা এখানে যে দেখছিলাম ফার্স্ট কলামে সবগুলা যে 0 ছিল সেই ডাটাটা কিন্তু আসলে এখানে লোড হয়ে গেছে। এখন কলামে তো লোড করলাম, এখন রোতেও তো লোড করা লাগবে, এই জন্য রো এর ডাটাগুলো কিন্তু আমরা আবার এইচ এ রাখছিলাম। তো কলামের ডাটা লোড করা মাত্রই এইচ থেকে এল এ রেখা এই যে এখানে 1110 যে মানে আমরা ফার্স্টের যে রোটা সেটা কিন্তু অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আমাদের এই যে পিপিআই বিতে পোর্ট বিতে এই রোতে আমাদের এল এর ভ্যালুটা রাখলাম। তো আমাদের ফার্স্ট এরটা রাখলাম, তো এখন একটা স্লাইড টাইমার ইউজ করব, কারণ আমাদের ওই জিনিসটা কিছু সময় রাখা লাগবে। তো এখানে টাইমার ইউজ করলে এই যে আগের মধ্যে এখানে টাইমার, এখানে দেখো ডিলেটা পরিমাণটা কিন্তু অনেক কম, মাত্র 300। যেখানে আমরা আগের কোড গুলাতে দেখে অভ্যস্ত ছিলাম কি এফ এফ অথবা এফ 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 এগুলো দেখে অভ্যস্ত ছিলাম, সেই তুলনায় 300 কিন্তু অনেক কম। তো ডিলেটা এমন ভাবে দেওয়া হয়েছে যাতে আমরা আসলে খা- খালি চোখে ফ্লিকারিংটা না বুঝতে পারি, যে ডিসপ্লেটা যে বারবার শিফট হইতেছে এটা আমরা এই 300 ডিলেতে আসলে বুঝতে পারবো না, আমাদের বোঝার সময়ের আগে এটা হয়ে যাবে। তো একটা ডিলে কল হলো, তারপর বলছে হইতেছে ইনক্রিমেন্ট এসআই। তো সোর্স ইন্ডেক্স এখানে ছিল, এটাকে যদি 1 যোগ করি এটা কিন্তু আসলে এই পয়েন্টে ইন্ডিকেট করবে। তো এই পয়েন্টে যদি ইন্ডিকেট করে তাহলে আমাদের এর পরে আসতেছে সিএলসি, মানে আমাদের ক্যারিটাকে ক্লিয়ার করে দিব। কারণ ওই যে আমাদের ইসের জিনিসটা আসলে এখানে ইউজ করবো, আগে যে রো শিফটিং এর যে কোডটা আমরা আগের এক্সপেরিমেন্টে দেখছিলাম সেই লজিকটা ইউজ করব। যে এখানে এইচ, এখানে কিন্তু আমরা রো শিফটিং এর রেজিস্টার হিসেবে এইচ ইউজ করতেছি, তো এইচটাকে এক ঘর লেফটে রোটেট করব, মানে আমরা নেক্সট রোটাকে আসলে অন করব। তো এখানে এক ঘর শিফট করে তারপর জাম্প যদি ক্যারি থাকে, মানে যদি আমাদের এটা না শেষ হয়ে যায় থাকে, তাহলে আসলে এই এল টু তে জাম্প করবে। এল টু তে জাম্প করা মানে আমাদের বাইট পিটিআর সিএসএসআই দিবে, তার মানে আমাদের এখন এলে এই রোটা শিফট হবে, এই রোটা এলে শিফট হবে, তারপরে এই রোটা আমাদের এই কলামে শিফট হবে। তার মানে আমরা আসলে আমাদের এই স্টেজ কমপ্লিট করে ফেলছি। এবার আমাদের এই স্টেপে যাওয়ার পালা। তো এখানে 00 সবগুলা 1 ছিল, কলামে লোড করা হয়েছিল। তো এখানে দেখো 00 সবগুলা 1, এই জিনিসটা কিন্তু আসলে ওই কলামে লোড করা হয়েছে। তারপরে আবার আমাদের এই রেজিস্টারটাকে এল এ রাখবো ভ্যালুগুলো, আবার এল এর ভ্যালুগুলা এই কলামে রাখবো, সরি এই রোতে রাখবো পোর্ট বিতে। তার মানে কি আমাদের যে এখানে এই জিনিসটা মানে এই যে 1 দিয়ে তারপর 0 কারণ এক ঘর শিফট হয়ে গেছিল, এই জিনিসটা কিন্তু আসলে আমাদের রোতে রাখা হইতেছে। তার মানে আমরা তখন ডিসপ্লেতে এই জিনিসটা শো করবে, মানে এই একটা দাগ। তো এই জিনিসটা শো করলো। তারপরে আবার আগের মতো ইনক্রিমেন্ট এসআই, মানে এসআই টা আসলে এখানে ইন্ডিকেট করবে। তারপরে এইভাবে আসলে লুপটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে যায়, এইভাবে এসআই এর মান বাড়তে থাকবে আর এখানে আসতে থাকবে, এসআই এর মান বাড়তে থাকবে আর এখানে আসতে থাকবে। এখন এইখানে আসলে তখন কিভাবে এন্ড হবে, এখানে মনে করো আসলা, তখন আমাদের জিনিসটা এন্ড হবে আমাদের এই রেজিস্টারের এই জাম্প সি, এটার উপর ডিপেন্ড করে। এখানে দেখো জাম্প ইফ ক্যারি যদি থাকে তাহলে এল টু তে জাম্প করবে। এখন এইখানে যখন আসবে তখন আমাদের অলরেডি 8 বার এক্সিকিউট হয়ে গেছে, তখন আমাদের এইচ রেজিস্টারে আমাদের এই ভ্যালুটা আছে। তো এটাকে যখন একবার আমাদের রোটেট করা হবে তখন এই জিরোটা আমাদের ক্যারিতে চলে যাবে। ক্যারিতে চলে গেলে আমাদের কিন্তু আর জাম্প ক্যারি জিনিসটা ট্রু না, কারণ ও ক্যারিতে দেখবে 0 আছে, তখন এইটা হবে ফলস। এটা ফলস হইলে আমাদের এই লাইন এক্সিকিউট হবে, তখন জাম্প বসে এল ওয়ান, মানে এল ওয়ানে চলে যাবে, মানে আবার সেই আমাদের ফন্ট আর এসআইটাকে নতুন করে শুরু করা। তার মানে আবার রিসেট হয়ে যাওয়া কোডটা অনেকটা, আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হয়ে আবার এখানে যাবে, তার মানে এটা ইনফাইনাইটলি চলতে থাকবে।
মানে এই যে এইখানে যে আমরা একটা লুপ দেখতেছি, 1 নাম্বার পজিশন থেকে এইভাবে যেতে 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 আবার এই পজিশনে আসবে, আবার এই পজিশনে আসবে, এটা ইনফাইনাইটলি চলতে থাকবে। আর যদি এটা আমরা ডিলেটা কম রাখি তাহলে এটা যথেষ্ট ফাস্ট যাবে যে আমরা আসলে ডিসপ্লেতে এই লেখাটা দেখতে পারবো। তো এটা কিন্তু আসলে আমাদের হাতে করা মানে এসটিপি কোড দিয়ে আসলে করা খুব একটা পসিবল না, কারণ এখানে কিন্তু আসলে দেখতেছি যে ডিলেটা রাখতে হবে। আমরা যদি হাতে ক্লিক করে আমরা কখনো এই ডিলের সাথে পারবো না যে আমাদের ক্লিক করে করে দেখবো যে এই ডিসপ্লেটা আসে, আমরা তখন এই ইন্ডিভিজুয়াল রো গুলা দেখতে পারবো শুধু। মানে আমরা দেখবো এই স্টেপ গুলা দেখতে পারবো, এটা 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 এটা। তো আমাদের এখানে অবশ্যই দিয়ে করা লাগবে, মানে আমাদের লুপ দিয়ে করা লাগবে, ডিলে ইউজ করে করা লাগবে। এইটাও দেখাই। আমরা যদি প্রোটিয়াসে দেখি এই জিনিসটা কিভাবে হয়, আমাদের এই কোডটা আমি এমুলেটর 8086 এ লিখছি। এখানে আমাদের যে কোডটা এই প্রোটিয়াসে যদি আমাদের লোড দেওয়া লাগে, তো এইটা আমাদের আসলে এমুলেটর 8086 এ লোড দেওয়া লাগে। এমুলেটর 8086 এ আমার কাছে কোডটা লেখা আছে। যে আমরা এই প্রিন্ট করার যে কোডটা আমরা দেখাইছিলাম সেটা এই এমুলেটর 8086 এ লেখা আছে। তো আমরা এখানে এটা আসলে মেশিন কোডে কনভার্ট করব। তো যদি মেশিন কোডে কনভার্ট করি তাহলে আমাদের দিতে হবে কম্পাইল। কম্পাইল দিয়ে এটা সেভ করতে বলবে। তো আমরা যেখানে আসলে প্রোটিয়াস ফাইলটা আছে এখানে জিনিসটা সেভ করব। এখানে সেভ করলাম। এখন আমাদের এই জিনিসটা এখান থেকে আমাদের ওই লোড করা লাগবে, মানে ওই মেশিন কোডটা। তো আমাদের যদি পি এই জিনিসটা এখানে লোড করি, তারপর যদি রান দিই, যে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে এ লেখাটা আসছে ডিসপ্লেতে। তো এটার সাথে যে ডিলের ব্যাপারটা আছে সেটা যদি একটু সম্পর্কটা বোঝার চেষ্টা করি এখানে। তো এখানে আমাদের দেখো ডিলে 250 ছিল, আমরা কিন্তু দেখতে পারতেছি। এখন যদি ডিলে বাড়াই দিই দেখি কি হয়। ধরো ধীরে 300 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ফ্লিকারিংটা কিন্তু আস্তে আস্তে ডিলে বাড়লে কিন্তু আমাদের চোখে পড়বে। এটা সেভ করলাম, আবার কম্পাইল দিলাম। আচ্ছা, এটা অফ করে নিই, দিয়ে আগের জায়গায় সেভ করলাম। দিয়ে আমরা আবার এখানে রান দিলাম, দেখি কি হয়। এই যে দেখতে পারতেছো যে আমাদের, আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের জিনিসটা কিন্তু ফ্লিকারিং করা শুরু করছে। যে আমরা যদি ডিলে বাড়াই দেই তাহলে আমাদের খালি চোখের জিনিসটা বুঝতে পারতেছি যে আমাদের একবার এটা চলতেছে, তারপর এই কলা এই রো জ্বলতেছে, তারপরে এই রো জ্বলতেছে, এই ফ্লিকারিং এর বিষয়টা কিন্তু বুঝতে পারতেছি। আবার যদি ডিলে আরো বাড়াই দিই, এবার যদি রান করি, এই যে দেখো ফ্লিকারিং এর পরিমাণটা কিন্তু আরো বেড়ে গেছে। তার মানে আমাদের যদি শো করতে চাই তাহলে আমাদের এই এমন ভাবে করা লাগবে, মানে অপটিমাইজ করা লাগবে যাতে আমাদের যথেষ্ট ফাস্ট হয়, যে আমরা ডিলেড বা এইটাকে না দেখি। আমরা এখানে 200 ছিল আগে, না 250 ছিল। যদি ডিলে অনেক কমাই দিই, মনে করো 200, তাহলে কিন্তু সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা ফ্লিকারিংটা দেখবো না।
অনেক কমাই দিছি 200, এত ফাস্ট এটা অন অফ হইতেছে যে আমাদের খালি চোখে এটা আসলে অনই মনে হইতেছে। তো এবার আসি আমাদের মোটামুটি এক্সপেরিমেন্টে কয়েকটা ছিল, তো আমরা এগুলা আগামী দিন রান করে করে দেখবো কেমন দেখা যায়। তো আমাদের এবার আসি কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট, যেটা আসলে ছিল অনেকে বলছিল অ্যাসাইনমেন্টটা কিভাবে সলভ করব। তো অ্যাসাইনমেন্ট আসলে ভেরি সিমিলার টু আসলে এক্সপেরিমেন্ট 10 যেটা এখন আমি দেখাইলাম। আমরা একটা এ এ প্রিন্ট করছিলাম, তাই না, আমাদের বোর্ডে। তো আমাদের বেসিক্যালি ওইখানে আসলে এর জায়গায় একটা ইমোজি প্রিন্ট করা লাগবে। আমরা যদি একটা এ প্রিন্ট করতে পারি তাহলে আসলে যে কোনো কিছু প্রিন্ট করতে পারা তেমন কোনো ব্যাপার না। তো এটা ছিল আমাদের প্রবলেম স্টেটমেন্ট, যে আমরা একটা ইমোজি প্রিন্ট করবো এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লেতে, যেখানে আমাদের পোর্ট নাম্বার গুলা দেওয়া আছে। এটা দেখ, এটা কিন্তু আসলে 8082551 এর যে পোর্ট নাম্বার বা আমাদের ডট ম্যাট্রিক্স ডিসপ্লে যে পোর্ট নাম্বার সেগুলাই কিন্তু, মারাত্মক কিছু না। আমাদের এখানে কেবলই দেখলাম ইএইচ এ কন্ট্রোল রেজিস্টার, তারপরে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তে আমাদের কলাম গুলো আছে, সিএইচ রেজিস্টার, সেম লোকেশন গুলো এখানে দেওয়া আছে। রিপিট দ্য সেম প্রসিডিউর ইন প্রোটিয়াস অলসো। এই যে আমি কেবলই প্রোটিয়াসে রান দিয়ে দেখলাম এই জিনিসটা প্রোটিয়াসে ইজিলি করা যায়, আর প্রোটিয়াসে করা ইজি। তো এই জিনিসটার জন্য আমাদের একটু পরে ইউটিউবে একটা লিংক দেওয়া আছে এই স্লাইডে, যেখান থেকে আসলে দেখে নিতে পারবা কিভাবে ওই প্রোটিয়াস ফাইলটা তৈরি করা লাগে। আর স্যার আমাদের তো শুধু মানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেটা হ্যাঁ, কোডটা কোডটা লিখবো, দেন প্রোটিয়াস রান করে দেখবো যে আসলেই রান হচ্ছে কিনা, দেন আমি ল্যাবে যখন আপনাকে দেখাবো তখন ট্রেনার বোর্ডে রান করে দেখাবো, তাইলে তো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাইলে হচ্ছে। আর এখানে একটা ঝামেলা হইতে পারে, মানে আমার কাছে মনে হইতেছে যে ট্রেনার বোর্ড গুলা খুব বেশি সুবিধাজনক না, মানে এত বড় বড় স্যার কোড আমাদের এখানে। কমপ্লেক্স হুম, ইঞ্জিনিয়ারিং প্রবলেমে শুধু ওই থিওরি থাকবে, একটু কোডটা থাকবে, আর প্রোটিয়াসের ইয়েস, ডায়াগ্রামটা থাকবে। হ্যাঁ, প্রোটিয়াসের ডায়াগ্রামটা আমি এর জন্য বেশি এমফেসাইজ করতেছি, কারণ হইতেছে ট্রেনার বোর্ড সব, ট্রেনার বোর্ডে কাজ মানে করে না ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ট্রেনার বোর্ডে অল টাইম কাজ করে না, এখানে অনেক সময় অনেক ইস্যু হয়। আর আমাদের কোড গুলা কিন্তু অনেক বড়, এটা প্রায় ইনপুট দেওয়া অনেক একটা টেরিয়াস অ্যামাউন্ট অফ কাজ আর কি। তো এই জন্য এক্সপেক্ট করবো যে আমি আসলে মেইনলি প্রোটিয়াস এর রেজাল্টটা দেখবো, আর হইতেছে একটা রিপোর্ট থাকবে, আর আমরা ট্রেনার বোর্ডে করার ট্রাই করবো আর কি। তো আমাদের স্যার কাজটা একটা হইতেছে, স্যার হ্যাঁ, একটা প্রশ্ন। স্যার এই যে এখানে পোর্ট এ পোর্ট বি পড়ছে, স্যার এটা কি 8 to 5 এর জন্য ইউনিভার্সাল নাকি অন্য পোর্টও হইতে পারে? অন্য পোর্ট হইতে পারে, আমাদের প্রোটিয়াস এই পোর্ট নাম্বার চেঞ্জ হয়ে যায়। আমার যদি প্রোটিয়াস এর কোডটা দেখো, আচ্ছা, এইখানে কিন্তু আমাদের এই 8255 এ কানেক্টেড, কিন্তু আমি দেখো এখানে 000204 এইভাবে লাগানো হয়েছে। তো এটা আসলে আমাদের ইসের উপর ডিপেন্ডেন্ট, যে আমাদের ট্রেইনার বোর্ডটা যে আছে সেটার সাথে 8255টা কোথায় কানেকশন বা কোন পোর্টে পোর্টে কানেকশন করা আছে। এটা তুমি এমডি 8085 না কিনা অন্য আরেকটা কিট কিনে আনলে কিন্তু সেখানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে বুঝতে পারছো, এটা আসলে হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট, যে আমি কিভাবে তারের কানেকশন গুলা দিছি আর কি সেটা। জি স্যার, বুঝছি। তো এখানে আমাদের গুলা অনুযায়ী দেওয়া আছে, এই অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের যে আছে, মানে আমাদের যে কিটে এইভাবে দেওয়া আছে, আমাদের কিটে যে আমাদের এক্সপেরিমেন্ট 8 এর আমরা যদি এটা দেখি, এখানে কিন্তু আমাদের এই লোকেশনে দেওয়া ছিল, সেটাই দেওয়া। আচ্ছা, এই যে 18H1H এই লোকেশনটাই দেওয়া। আর ওই প্রোটিয়াসেরটা কিভাবে আসছে সেটা যদি এখানে বলি, এখানে আসলে একটা ইউটিউব ভিডিওর আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেইন করছে যে আমাদের A0 A1 এই দুটো আসলে আমাদের অ্যাড্রেস বিট, এই দুইটা আমাদের Q1 আর Q2, মানে ডাটা বিট 1 আর ডাটা বিট 2 এই দুইটার সাথে কানেক্টেড। তো এই দুইটা কানেক্টেড থাকলে এখানে আমাদের যে 0 থেকে 1 যদি আমরা ড্র করি, ধরো এখানে আইকা দেখে। স্যার ক্লাস শেষে এই পিপিটিএক্স বা ওই যে মডিফাইড ল্যাব ম্যানুয়ালটা একটু আমাদের প্রোভাইড করে। হ্যাঁ, হ্যাঁ, এই বিপি টেক্সট আমি দিয়ে দিব। আর জি স্যার। হইতেছে এখানে একটা ইউটিউব ভিডিও লিংক আছে, আমি কত ভালো পড়াইতে স্যার পারছি জানি লিঙ্কটাও না, দিয়ে দিন। কিন্তু ওই ভিডিওতে খুব ভালো পড়াইছে আমি দেখছি, তো ওইখানে ওইটাও তুমি দেখতে পারবা। স্যার প্রবলেমটা স্যার কি বুঝতে আমরা পারছি। স্ক্রিন রেকর্ডিং করব? তো এখানে আমাদের এই, যদি মোটামুটি বুঝতে চাও এখানে দেখে নিও, এখানে আমাদের
এই যেমন ভাবে যে আমাদের ওয়ারিং আছে, এই ওয়ারিং এর উপর বেসিস করে আমাদের কিন্তু প্রোটিয়াসে আবার ওই লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এই প্রোটিয়াস ওয়ারিংটা ইউজ করি আমাদের আর কি এক্সপেরিমেন্টে, তাহলে আমি যে কোডে দিছি মানে লোকেশন দেওয়া আছে এটা ইউজ করলে চলবে। সো প্রবলেমটা আমরা প্রোটিয়াসে করব আর ডিসক্রাইব দ্য প্রসেস এন্ড অ্যানালাইজ ইউর রেজাল্ট, মানে আমরা রেজাল্টটাকে প্রপারলি অ্যানালাইজ করব যে আমরা আসলে এখানে কি কি করছি। আর এখানে একটা ডেসক্রিপশন থাকবে, স্ক্রিনশট গুলো থাকবে, এটাই। আর এখানে একটা জিনিস বলছে টপ ডাউন অথবা রাইট টু লেফট। এটা বলতে আসলে বুঝাইছে আমরা কলাম কেও চেঞ্জ করতে পারবো, রো কেও চেঞ্জ করতে পারবো। এখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে স্ক্যানিং প্রসেসের ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে আসলে গ্রাজুয়ালি শিফট করি, আরেকটাতে কিন্তু আসলে ফন্টের ভ্যালু গুলা দিই। তো এটা কিন্তু আসলে কলামও করা সম্ভব, রো করা সম্ভব। এখানে কিন্তু আমরা আসলে রোটাকে ফিক্সড রাখছিলাম, মানে রো এর ভ্যালু গুলো আসলে একটা পর একটা অন করছিলাম আর কলামে আসলে ফন্ট গুলা দিছিলাম। তো সেম জিনিস কোডটাই তুমি অন্যভাবে লিখতে পারো, যেখানে আমাদের মানে রো গুলাকে আমরা ফন্ট রাখবো, কলাম গুলাকে ফিক্স রাখবো। তো এইভাবে যদি করো সেটাও করলেও একসেপ্টেবল। তো তোমাদের এটা হাতে থাকবে, তোমরা চাইলে সবচেয়ে ইজিয়ার হবে যে কোডটা এখানে দেওয়া আছে, যে এক্সপেরিমেন্ট 10 এ কিন্তু অলরেডি কোডটা দেওয়া আছে। তোমরা এখানে জাস্ট খালি এর জায়গায় এমন ভাবে মডিফাই করবে এখানে একটা ইমোজি দেখা যায়, তাইলে কিন্তু আসলে কাজ শেষ। বুঝতে পারছো? যদি সহজ ভাষায় চিন্তা করি, তো এখানে দুটো অপশন দেওয়া আছে। তা আমাদের এখানে আমাদের ডিজাইন করতে পারার উপরে 8 মার্ক থাকবে আর আমাদের রিপোর্টের উপরে 5 মার্ক থাকবে এই কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে। স্যার এটা কি ইন্ডিভিজুয়াল করব? আমাকে বলছিল 5 জনের গ্রুপে করতে চাই যে সেরা বলছিল B1 মোস্ট প্রবাবলি, অন্য সবার জন্য একই। 5 জনের গ্রুপে করে নিয়ে আসো, সমস্যা নেই। এখন আমি গ্রুপের জন্য একটা কি করা যায়, একটা এক্সেল শিট দেবো। হুম, হ্যাঁ, গ্রুপ থেকে একটা রিপোর্ট দিলেই হবে। যদি গ্রুপে হয় গ্রুপ থেকে একটা রিপোর্ট এন্ড একটা ডেমনস্ট্রেশনে না। স্যার আমাদের মেন কাজটা হচ্ছে যে একটা ইমোজি নিয়ে আসা, তাই তো স্যার? ইয়েস, মেন কাজ হইতেছে একটা ইমোজি নিয়ে আসা। এটা আমাদের 8086 এ সম্ভব হলে দেখবো, আর সম্ভব না হলে দেখবো না, কিন্তু এই প্রোটিয়াসে অবশ্যই দেখায় নিয়ে আসতে হবে আর কি ল্যাপটপে। স্যার কি ল্যাপটপে নিয়ে আসতে হবে নাকি স্যার মানে স্ক্রিনশট দিলে হবে? ল্যাপটপে নিয়ে আসলে ভালো হয়। আর সবাই তো ল্যাপটপ থাকার কথা, যে আমরা ডেমনস্ট্রেশনের দিন। Yes, স্যার। আর এইখানে এই জিনিসগুলো আমরা ডেমনস্ট্রেশনের দিন মানে সলভিং অ্যাপ্রোচ যেটা আমরা করতে পারি, যে আমরা একটা অ্যাসেম্বলি কোড লিখবো বেসিক্যালি এক্সপেরিমেন্ট দেন এটা। আর আমরা একটু আগে যে প্রোটিয়াস দেখাইলাম যে সেই জিনিসটা আসলে প্রোটিয়াস সিমুলেট করব। তো আমরা আসলে এইটাকে যদি মডিফাইড করি, আমি একটা এ লেখা দেখাইছি, তো এ লেখার জায়গায় আসলে তুমি যদি একটা ইমোজি দেখাও, মানে ওইটাকে চেঞ্জ করে, তাহলে কিন্তু আসলে আমাদের কাজ শেষ হয়ে যেতেছে। তারপর প্রোটিয়াসে সিমুলেট করে ভেরিফাই করব, তারপরে মেশিন কোড নিয়ে আসবো। এটার জন্য আমাদের এই এমুলেটর 8086 এ মেশিন কোড জেনারেট করা যায়, আজকে ল্যাবে একটু আগে দেখাইছিলাম। আর না হলে আমাদের চ্যাট জিপিটি ওইটা করে দিতে পারে ইজিলি। ওকে মেশিন কোডটা দিয়ে বলবা যে আমার MD8086 কিটের জন্য আমাকে মেশিন কোড লিখে দাও অ্যাসেম্বলি কোড দিয়ে। তো মেশিন কোড লিখে দিবে, সেটা ইনপুট দিলেও হয়। তারপরে ডেমনস্ট্রেশনের সময় ওইটাই আমি বলতেছিলাম, এতজন এটা একসাথে দেখবো, সবারটা মেশিন কোডে এন্ট্রি করতে গেলে এইটা কোড তো অনেক বড়। আমরা এতদিন ছোট ছোট কোড দেখছিলাম, অ্যাসেম্বলি কোডের সাইজই প্রায় এখানে কত 20-30 লাইনের বা আরো বেশি। তো এটা যদি মেশিন কোড করি অনেক বড় হয়ে যাবে। এই জন্যই বললাম যে আমাদের কিতে ফিজিবল নাও হইতে পারে, সেক্ষেত্রে আমরা প্রোটিয়াসের রেজাল্ট দেখে ছেড়ে দিব। তারপরে আসতেছে কিছু কোশ্চেন থাকতে পারে ডেমনস্ট্রেশনের সময়। একটা ইন্ডিভিজুয়াল যদি অল্প কিছু মার্কিং এর এদিক সেদিক হয়, সেটাই মানে কোশ্চেন অ্যান্সারের উপর ডিপেন্ড করবে। মানে নর্মালি তো আমাদের রিপোর্ট আর ডেমনস্ট্রেশন তো গ্রুপ, তো ওইখানে আমি দু একটা কোশ্চেন করতে পারি, এটা কিভাবে হয়েছে ওটা কিভাবে হয়েছে। তো এটার উপরে আমাদের ইন্ডিভিজুয়াল মার্কিং একটু চেঞ্জ হতে পারে একই গ্রুপের মধ্যে। আর একটা ওয়েল অর্গানাইজড রিপোর্ট নিয়ে আসবে যেদিন ডেমনস্ট্রেশন হবে ওই দিন। সেটার জন্য আমরা একটা ল্যাব রিপোর্টের টেমপ্লেট শেয়ার করছিলাম। তো এই ল্যাব রিপোর্টের টেমপ্লেট তোমরা ইউজ করতে পারো, মানে বেসিক্যালি জাস্ট থিওরিটা একটু লিখবা কি করছিলাম, তারপরে এই অ্যাসেম্বলি কোডটা দিবা, তারপরে প্রোটিয়াসের স্ক্রিনশট দিবা। মোটামুটি এইটুকু হইলেই হবে রিপোর্ট। আর বাকিটা
আমাদের এক্সপেরিমেন্টে করা ফিজিবল হবে কিনা এটা নেক্সট দিন আমরা যখন ল্যাবে হাতে করব তখনই আসলে বুঝতে পারবো। এখানে আমি একটা সাজেস্ট করব ইউটিউব ভিডিও, আমি আসলে এই লিঙ্ক থেকে দেখে তারপর পড়াইলাম। এখানে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে, এমনকি আমাদের যে প্রোটিয়াস ফাইলটা সেটা কিভাবে তৈরি করা লাগে একদম গ্রাউন্ড আপ, মানে আইসি থেকে শুরু করে কিভাবে একটা লোড করে অ্যাসেম্বলি কোড রান করে সবগুলা এই ইসের মধ্যে দেওয়া আছে আর কি, এই প্লে লিস্টের একটা ভিডিওতে দেওয়া আছে। তো এটা তোমাদের ওই এই প্রোটিয়াস ফাইলটা তৈরি করতে হেল্প করতে পারে। তো এটা দেখো, আর মোটামুটি এইটুকু শেষ আর কি। তাহলে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম নিয়ে কারো কোনো আছে বলার আছে? স্যার বুঝছি স্যার আপাতত, তারপরে কোনো প্রবলেম হলে আপনার সঙ্গে আচ্ছা হ্যাঁ, নেক্সট দিন তো আমরা ক্লাসে আসতেছি, সমস্যা নেই, ওই দিন বলবো। আর ল্যাব রিপোর্টের জন্য খুব বেশি কিছু দেওয়া লাগবে না, অনেকেরই কিন্তু অনেক ল্যাব রিপোর্ট বাকি রয়ে গেছে। তো এখানে আমি মনে হয় অনেক কিছু চাইছিলাম, দেখি আর একটু কমায় দিতে পারিনি। স্যার আমার তো 2টা এখানে ল্যাব রিপোর্ট আমি হারায় ফেলছি স্যার, কোথায় যেন আছে পাই না স্যার। ল্যাব রিপোর্ট আমার কাছে অনেকগুলা আছে, আমি এগুলা দেখে স্যার রেখে দিছি কোশ্চেন গুলা আমার কি যে স্যার অ্যাড করতে হবে স্যার? কোশ্চেন গুলা, কোশ্চেন অ্যান্সার গুলাই তো মেইন ছিল, কারণ হইতেছে আমাদের এটাই আসতেছিলাম আমি। আমাদের যে ফাইনাল পরীক্ষা যে হবে সেখানে মেইনলি কোশ্চেন অ্যান্সার গুলো একটু দেখে আসলেই হয়ে যাবে। তো আসলে কোশ্চেন অ্যান্সার গুলো স্যার তো আর পড়াই কোশ্চেনটা কি লাগবে। স্যার তো আপনিই করবেন তাই না? হ্যাঁ, তো আমাদের ফাইনাল এক্সাম নিয়ে একটু কথা বলি। ফাইনাল এক্সামে আমাদের যেহেতু ল্যাব টেস্ট নিতে পারতেছি না, তো ওই আমাদের মনে হয় প্রায় 50 মার্কের মতো হবে, 50 মার্ক বা 60 অ্যারাউন্ড এরকম, মানে আমাদের ফাইনাল পরীক্ষা। আহ, হ্যাঁ ঠিক আছে তাহলে। আচ্ছা বুঝতে পারছি, কমপ্লেক্স প্রবলেমের মধ্যে দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন কথা বলতেছি এটা নিয়ে, মানে ক্লাসে কি করা যায় আর হইতেছে আমাদের। তবে যাই হোক, আমাদের যত নাম্বারের পরীক্ষা ওই পরীক্ষা তো একটা হবে, তো এই জন্য আমার মানে কি টাইপের কোশ্চেন করার ইচ্ছা এই জিনিসটা একটু বলে দিই। আমাদের মোটামুটি যে শর্টকাট প্রবলেম গুলো আছে আমাদের, আমি ভাবছিলাম কোশ্চেন এন্ড অ্যান্সার থেকে এই টাইপের কোশ্চেনই দিব। মানে তোমরা যদি কোশ্চেন এন্ড অ্যান্সার গুলো সবগুলা ল্যাবের পড়ে আসো তাইলে অনেকগুলা কোশ্চেন কমন পাবা, এরকম একটা জিনিস আমি আসলে করতে চাইছিলাম। জি স্যার, এটা বুঝতে ভালোই পারছো? হবে। মানে সবগুলা ল্যাবের নিচে কিন্তু কোশ্চেন এন্ড অ্যান্সার আছে। সো আমি আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্স দিয়ে রাখতে চাইছিলাম। তো এই জন্য আমার মনে হয় ল্যাব শিটে এই জিনিসটা রাখো, আমি এটাতেই থাকি, কারণ সেক্ষেত্রে তোমরা আসলে কিছু কোশ্চেন কমন পাবা, তোমাদের জন্য ইজিয়ার হবে বিষয়টা। তো আমরা কোশ্চেন এর অ্যান্সার গুলো আমাদের ল্যাব পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট রাখলাম। আর তো আসলে তো লেখা তো খুব বেশি ব্যাপার না, আমি তো হাতে লিখতে বলি নাই কোনো কিছু, সবকিছু আসলে ওয়ার্ডে লিখবা। তো এই ল্যাব রিপোর্ট গুলো আসলে ওই দিন দিয়ে দেওয়াটা, ওই দিনই আসলে লাস্ট দিন, এখন টোটাল আমি আমাদের টাইম ল্যাব কয়টা হলো স্যার? পেলাম না। 12টা। রিপোর্ট কয়টা হবে স্যার টোটাল? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট 10টা, 10টা 10টা। 10। 10টা এক্সপেরিমেন্ট। তার মধ্যে আমাদের এখানে আমাদের ইন্ট্রোডাকশন, একটা স্লাইড ইন্ট্রোডাকশন লাগবে, খুব বেশি বড় হওয়া লাগবে না, অবজেক্টিভ টাইপের কি করছি, মেথড ইকুইপমেন্ট এগুলা লেখার দরকার নেই বাদ দাও। তারপর এক্সপেরিমেন্টাল কোডের মধ্যে কোড গুলা দিবা, মানে আমাদের অ্যাসেম্বলি কোড গুলা। আউটপুটের ছবি যদি থাকে তাহলে দিবা, না থাকলে দিবা না। যেরকম আমাদের কিন্তু এক্সপেরিমেন্ট হওয়ার পরে কিন্তু কোনোটাই আমরা এমুলেটরে কিছু করিনি, তাই না? ওগুলো আমরা হার্ডওয়্যারে করছিলাম, তো ওগুলোর কিন্তু আউটপুটের কোনো ছবি নেই, তো এখানে সেগুলোর কোনো ছবি থাকবে না। তো আমাদের কিছু কিছু এক্সপেরিমেন্টে টেবিল ছিল, সেগুলা থাকলে টেবিল দিবা আর কোশ্চেন অ্যান্সার দিবা, শেষ, কনক্লুশন রেফারেন্স লাগবে না। বুঝতে পারছো? এখানে কিছু জিনিস আমি বাদ দিয়ে দিতেছি তোমাদের, যেহেতু অনেক ল্যাব স্যার রিপোর্ট আমরা জমে গেছে। স্যার সবগুলা কি ওয়ার্ড ফাইলে হবে? সব ওয়ার্ড ফাইল, কোনো হাতে লেখার কিছু দরকার নেই। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একজনের ল্যাব রিপোর্ট আরেকজন ফটোকপি করে নিয়ে এসো না। মানে আমাকে গতদিন ল্যাব রিপোর্ট অনেকে জমা দিছে গত ক্লাসে আর কি, মানে লিটারালি মনে করো ওয়ার্ডে লেখা মানে ফটোকপি করে নিয়ে আসছে একজনের ল্যাব রিপোর্ট আরেকজন। তো সেরকম হলে কিছু নাম্বার মাইনাস থাকবে, জিরো দিব না, কিন্তু কিছু নাম্বার মাইনাস থাকবে আর কি, ফুল মার্ক পাওয়া যাবে না যদি আমি পাই যে ফটোকপি করে নিয়ে আসছো। কিন্তু আমারও তো মানে ওইভাবে দেখার টাইম হয় না, তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ফন্টও চেঞ্জ করে নিয়ে আসো তাহলেও কিন্তু দেখতে কোনো প্রবলেম হয় না, কিন্তু তুমি যদি লিটারালি ফটোকপি করে নিয়ে আসো তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যায়। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে যে ফটোকপি করে নিয়ে এসো না, যাই করো।
বুঝা গেছে? তো আমাদের এই জিনিসগুলা বাদ দিয়ে দিতেছি আমি, যে মেথড ইকুইপমেন্ট এগুলা লেখার স্যার দরকার নেই। একটা বিষয় ছিল স্যার। হ্যাঁ, স্যার ওই যে ফটোকপির কনক্লুশন বিষয়টা যে রেফারেন্স লাগবে না। হুম, স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, স্যার ওই যে ফটোকপির যে বিষয়টা বললেন স্যার, আসলে স্যার ইভা ম্যামের সময় আমরা হচ্ছে যখন দিতাম তখন ইভা ম্যাম বলতো যে তোমরা তো একটা গ্রুপ, আমরা একটা গ্রুপেরটাই ওই ডাটাটারে সেমই থাকতো, কারণ ছবি তো আমরা নিতাম ওই একটা পিসি থেকেই। আর ওই ইজ 8086টা সবার মানে ইনস্টল ছিল না, তাই আমরা ল্যাবেই যেটা বানাই আর কি সবাই প্রোভাইড করতাম। তো ওইরকম ডাটা আর কি টেবিল তখন থাকে, বা আমরা যদি একটা গ্রুপে করতাম তাহলে এরকম হতো। আমার ল্যাব গুলাতে অবশ্য ল্যাব রিপোর্ট ইন্ডিভিজুয়াল ছিল। আমরা স্যার গ্রুপেই করতাম স্যার, ফার্স্ট থেকে ইভা ম্যামের যতগুলো ল্যাব আমরা করছি সবগুলোই গ্রুপে ছিল, মানে 5 জনের যে গ্রুপ, ওই 5 জনের সবারটাই আমরা সেম রিপোর্টই জমা দিতাম। ঠিক আছে, যাই হোক তোমাদের কিন্তু ওই স্যার ওই 5টা তাহলে কনক্লুশন আলাদা পার্টটা একটু আলাদা হইতো স্যার। বাদ দিয়ে দিচ্ছি, এগুলা লাগবে না। মানে ওকে স্যার। নেক্সট এখন যারা দিবে, মানে কারণ হইতেছে মানে অনেকেরই স্যার অনেক ডাটা ল্যাব রিপোর্ট জমছে, এতগুলা ল্যাব রিপোর্ট জমা দিতে হবে। আমার ধারণা স্যার তোমাদের দেখতে মেইনলি খুব স্যার বেশি কি টাইম কি লাগবে না। রাখবো স্যার, সেটা একটু আরেকবার বলে। আরেকবার বলে দিতেছি, সবাই একটু দেখে নাও যে ফার্স্টে ইন্ট্রোডাকশনটা থাকবে। খুব মারাত্মক কিছু লেখা লাগবে না, আমার এই ল্যাবে কি কি করতেছি এই টাইপের শর্ট কয়েক লাইন লিখলে হবে। তারপর এক্সপেরিমেন্টাল কোড গুলা দিব ইম্পর্টেন্ট। মানে আমরা যে কোড, খুব বেশি কোড কিন্তু নাই আমাদের, কিন্তু পরের দিকের এক্সপেরিমেন্ট গুলাতে বেসিক্যালি একটা করে কোড আছে। তারপরে আমাদের যদি আউটপুটের কোনো ছবি থাকে, মানে ল্যাবে আমরা অনেক ল্যাবে কিন্তু ডাটা টেবিল দিছি, অনেক ল্যাবে কিন্তু এই সেটা দেখাইছি, তো ওগুলো যদি কোনো ছবি থাকে দিতে চাও দিতে পারবা। ছবি না থাকলে এটা স্কিপ করলেও সমস্যা নেই আউটপুট। তারপরে আমাদের কোশ্চেন এর অ্যান্সার আছে সবগুলা ল্যাবে, এটা আমি দিতে বলতেছি আর কি, কারণ কোশ্চেন এর অ্যান্সার থেকে আমাদের ল্যাব এক্সামে কোশ্চেন আসবে। তো এটা যদি তুমি এখানে এই জিনিসটা লেখা ফেলাও, এটা থেকে পরে তোমার পরীক্ষার আগে পড়তে সুবিধা হবে। মানে পরে তুমি তোমার নিজের ল্যাব রিপোর্ট থেকেই পরীক্ষার আগে রিভিশন দিয়ে আসতে পারবা, আর এখান থেকে কোশ্চেন অ্যান্সার থেকে অনেক কোশ্চেন কমন পাওয়া যাবে পরীক্ষায়, মানে ফাইনাল পরীক্ষায়। তো এই কয়েকটা জিনিস আমি দিতে বলছি, বুঝা গেছে? জি স্যার। আর আরেকটা ইনস্ট্রাকশন যেটা বলছি, যে স্যার আমাদের কনক্লুশন ল্যাব তাহলে দিব রিপোর্ট, না? না কনক্লুশন না দিলেও চলবে, তো যদি তুমি দেও তাহলে সমস্যা নাই, কিন্তু আমি কষ্ট কমানোর জন্য বললাম জি স্যার, যে থ্যাংক না ইউ। দিলেও সমস্যা নেই। আর হইতেছে আর হলো আমাদের মানে গ্রুপ যেহেতু করা হয় না, আমার আন্ডারে যে ল্যাব গুলো হইতেছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম বাদে ল্যাব রিপোর্ট সবাই ইন্ডিভিজুয়ালি দিবে, এটা মার্কিং ইন্ডিভিজুয়ালি হবে। আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যেটা, ওটা 5 জনের গ্রুপে হবে, ওইখানে 5 জন মিলে একটা ল্যাব রিপোর্ট মানে রিপোর্ট দিবে, সেটার উপর মানে গ্রুপ মার্কিং হবে। জি স্যার, বুঝা বুঝছি গেছে? স্যার। আর এই ল্যাব রিপোর্টটা এই জন্য সবাই আর কি নিজে থেকে লেখার ট্রাই করবা। স্যার মানে অলরেডি তো তোমার, আমাদের 5-6টা লেখাই আছে, জাস্ট হ্যাঁ হ্যাঁ লাস্টের অনেকেই 5-6টা শুরুটুকু। করে জমা দিছে, আমি তাদেরটা অলরেডি সাইন করে দিছি, তাদের তো সমস্যা নাই, যাদের বাকি আছে তাদের আর কি। এই সবগুলা আমাদের করব হইতেছে, মানে আমাদের আরো পুরো একই টাইম আছে তারপরের উইক আর কি, জি স্যার। নভেম্বর 30 টু ডিসেম্বর 5, যে সেই উইকটা পুরাটা হবে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং এর এই জিনিসটা ডেমনস্ট্রেশন প্রত্যেক ল্যাবে, আর হইতেছে আমাদের ল্যাব রিপোর্ট জমা দেওয়া। আর পরীক্ষা ওই উইকে লাস্টে দিতে যাইতেছি, নাকি আরো আগে দিতে চাও? মানে 4 তারিখ বা 3 তারিখ পরীক্ষা তো সেন্ট্রালি হবে, মানে পরীক্ষা যেদিন হবে সব সেকশনের একত্রে হবে একই কোশ্চেন। স্যার ডিসেম্বরের ফার্স্টের মানে লাস্টের উইক, মানে ফার্স্টের উইকের লাস্টের দিকে নিয়ে আর কি, হ্যাঁ 5-6 ওই যে তারিখ 4 তারিখ বা সবাই 3 মিলে তারিখ যেদিন ডিসকাশন করে দেয়া মানে, যাবে স্যার। হ্যাঁ ওরা ডিসকাশন করে আমাকে জানাও। তো কোশ্চেন মোটামুটি এই টাইপেরই হবে আর কি, মানে এমসিকিউ থাকবে, কিছু কিছু রিটেন থাকবে, তবে ওখানে যারা মানে ইসের অনেক কোশ্চেন থাকবে আর কি। কোশ্চেনের অ্যান্সার পড়ে আসলে তুমি অনেক কিছু অ্যান্সার করতে পারবা। আমার সাজেশন থাকবে ল্যাব শিট গুলা ভালো করে দেখা, কোড গুলা ভালো করে দেখা, আর হলো কোশ্চেনের অ্যান্সার গুলা পড়ে আসে। জি স্যার। স্যার তো আমাদের এই গেল আপডেটেড মোটামুটি। যে ইয়াটা ল্যাব ম্যানুয়ালটা ওটা কি দেওয়া আছে? হ্যাঁ আপনাদের ল্যাব ম্যানুয়ালটা আমি দিছিলাম হোয়াটসঅ্যাপে, তারপরে দিয়ে দিবনি। তো এই মডিফাইড যেটা এক্সপেরিমেন্ট 10 সেটার কোনো ল্যাব ম্যানুয়াল দেইনি, তো ওটা সেটা তোমরা স্লাইড থেকেই লিখে ফেলাও। স্লাইডে কোড আছে, স্লাইডে থিওরি আছে আর কি। আর এটা একটু স্লাইড, প্রোভাইড করেন আপনি পিপিটিএক্সটা, হ্যাঁ ওই হ্যাঁ এই পিপিটিএক্সটা আমি পিডিএফ দিয়ে দিব। লিংক। জি আজকে স্যার। যে পিপিটিএক্স ছিল এটা দিয়ে দিব। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হইলো B2 ল্যাবের জন্য। B2 মনে হয় নেক্সট মঙ্গলবার দিন ল্যাব আছে আমার সাথে, তাই না? জি স্যার, নেক্সট 25 তারিখ। মঙ্গলবার।
25 তারিখে ল্যাব যেহেতু হবে না, এটা আমাদের রবিবার দিন হবে। রবিবার দিন আমি রুটিনে দেখলাম B1 এর ল্যাবের পরে ফাঁকা আছে, তোমাদের 3টা পর্যন্ত মনে হয় ল্যাব আছে, তাই না? জি স্যার। এই যে নেক্সট সানডে আমাদের নেক্সট সানডে স্যার যে 3:10 B2 ল্যাব পর্যন্ত আছে আমাদের ল্যাব 3টা আছে 10 অলরেডি। পর্যন্ত। তো এই ল্যাবটা যখনই শেষ হবে তারপরে আর কি 4টা 10 এর মধ্যে আমাদের র্যাপ আপ হয়ে যাবে, কিন্তু এই ল্যাবটা আর কি আমাদের ওই ল্যাবের পরপরই হয়ে যাবে, মানে নিয়ে নিব আমাদের 25 তারিখ যেহেতু ক্লাস হবে না এই জন্য। জি তো স্যার। অবশ্য তো এই ল্যাবটা শেষ হলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তখন আমরা ওই পরের সেশনে নিয়ে নিবো আর কি, ওটা 1-1.5 ঘন্টা হার্ডওয়্যার ডেমনস্ট্রেশনটা। আর হলো যদি কারো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার দিব। স্যার ক্লাস রেকর্ডিং আছে না? হ্যাঁ, রেকর্ডিং তো করা হচ্ছিল, এখন ওদের রেকর্ডিং অনগোয়িং দেখাচ্ছে। জি স্যার একটু আমিও দিয়ে সেভ দিলে করছি, আর কে যেন একজন করছিল, তো দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে? স্যার ওই যে ইয়েতে দিয়ে দিছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেটাই, ওটা আবার একবার জি মনে স্যার। করাই দিতেছি, যদি কারো অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি থাকে তাহলে ওই আমাদের